আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে আমরা অধ্যায় 5-এর 26 নাম্বার ক্লাস অর্থাৎ 26 নাম্বার ক্লাসটা সমাধান করব। এবং আজকের ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট বোর্ড শিখব, যে বোর্ডগুলোর সিরিয়ালটা আমি শুরু করছি অর্থাৎ সিলেক্ট করছি হলো ময়মনসিংহ বোর্ড 2023। একটু কষ্ট করে এই বোর্ডের কোশ্চেনগুলো তোমরা কি করবে ভালো করে আগে বুঝবা, তারপরে আস্তে আস্তে চেষ্টা করবে একটু নোট করে ফেলতে, ঠিক আছে? তাহলে একটু কোশ্চেনটার দিকে তাকাও। এখানে দেখো তোমাকে একটা ফ্লো চার্ট দিয়ে রাখছে। তো আমরা এই ফ্লো চার্ট সম্পর্কে কি কি প্রশ্ন করবে সেটা একটু পরে দেখব। আমরা আগে প্রশ্নের দিকে তাকায় দেখি কি দিছে। একটু দেখো, এখানে ফার্স্টে বলছে সুডো কোড কি। এই সম্পর্কে তোমাকে খুব সুন্দরভাবে আলোচনা করে বোঝানো হয়েছিল, তাও একটু তোমাকে গাঠনিক ভাষায় আমি বলে দিই যে সুডো কোডটা এমনিতে আমরা কি বলছিলাম, যে সুডো কোড হলো একটি গ্রিক শব্দ, আর এর মানে হলো মিথ্যা বা ছদ্ম। ঠিক আছে, এর মানেটা কি? মিথ্যা বা ছদ্ম। এবার কি বলা হয়েছে, এটা সংজ্ঞাগত। আর সুডো কোডটা কি, একটা অরিজিনাল, এটা কোনো কোড না আসলে, তাই না? এটা একটা জাস্ট ছদ্ম টাইপের জিনিস। তো এটা একটু সংজ্ঞাটা আমি বলে দিই, যে গ্রিক শব্দ সুডো মানে হলো মিথ্যা বা ছদ্ম, অর্থাৎ যা সত্য নয়। ঠিক আছে, যেটা কি সত্য নয়। তাহলে সুডো কোড হচ্ছে সেই কোড যা কোনো কোড আসলে না, অর্থাৎ কি বা কিন্তু প্রোগ্রাম রচনার সময় কি প্রোগ্রাম বোঝার সুবিধার্থে ব্যবহার করা হয়। তাহলে এক কথা যদি তুমি বলো সুডো কোড একটা গ্রিক শব্দ যার মানে হলো তোমার মিথ্যা অথবা ছদ্ম, তাহলে এটা প্রকৃতপক্ষে একটি কোড নয়, তবে এটা কি করে, প্রোগ্রাম রচনার সময় প্রোগ্রামকে বোঝার সুবিধার্থে ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এইভাবে একটু সহজ করে লেখো। এখানে যা লেখছে তার থেকে সহজ করে বললাম। এরপরে বলছে কে প্লাস প্লাস এবং প্লাস প্লাস কে বলতে কি বুঝো একটু ব্যাখ্যা করো। এখন কথা হলো, এই জিনিসটা কিন্তু স্যার মানে এটা গত ক্লাসেই মেবি আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম, ওই যে ভেরিয়েবল প্লাস প্লাস এবং প্লাস প্লাস ভেরিয়েবল, প্রিফিক্স এবং পোস্টফিক্সের যে ব্যাপারটা, এখানে ইনক্রিমেন্টের ব্যাপার বোঝানো হয়েছে। তো গত ক্লাসে যেটা তোমাকে বোঝানো হয়েছে একটু কষ্ট করে ওইটা কে দিয়ে লিখতে হবে। এখানে জাস্ট ভেরিয়েবলের জায়গায় কে কে ভেরিয়েবল ধরছে। ওকে, এরপরে বলছে কি স্যার, দেখো এরপরে বলছে হলো যে উদ্দীপকে তোমাকে যে জিনিসটা দেওয়া আছে অর্থাৎ ফ্লোচার্ট দেওয়া আছে, এটার জন্য তোমাকে অ্যালগোরিদম লিখতে বলছে। এখন অ্যালগোরিদমের তো একবারে ধরাবাঁধা কোনো নিয়ম নাই, তাই না? আমি আমার মন মতো লিখছি। একটু চিত্রের দিকে তাকাও আগে। চিত্রের দিকে তাকালে তুমি বুঝতে পারবা, আমি চিত্রটা এদিকে দিয়ে রাখছি, ভালো করে দেখো। আমি তোমাকে মিলাই দিই যে আমি এইভাবে লিখছি, অন্যভাবে আরও সহজেও যদি তুমি লিখতে চাও বা তোমার যদি মাথায় আসে আমি ওইটাও দেখাই দিব, সমস্যা নেই, তুমি ওইটাও দিতে পারো। তো একটু চিত্রের দিকে তাকায় দেখো, এখানে বলছে কি, যে এখানে বলছে হলো যে প্রথমে আমরা শুরু করলাম, এই যে শুরু করছি স্টার্ট। ওকে, তারপরে কি ইনপুট এবিসি, আমরা এবিসি এর মান ইনপুট নিলাম। বাংলা লেখার কারণটা হলো তোমরা যাতে একটু নতুন নতুন যদি মনে হয় যাতে একটু বুঝতে পারো। ঠিক আছে, আর তুমি যদি ইংলিশে লিখতে পারো তাহলে স্টার্ট ইনপুট এবিসি ইজ এ গ্রেটার দেন। ঠিক আছে, এখানে ইজ দিতে পারো, যদি দিতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। আমি যা শর্ট করে লিখছি। ওকে, তাহলে ইজ এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি। আবার তুমি যদি ওই যে শিখছিলে না আগে যে ইজ এ গ্রেটার দেন বি অ্যান্ড সি, ইংলিশে লেখা একটু খেয়াল করে দেখো, আগের ক্লাসটা একটু মনে করে দেখো, অনেক আগের ক্লাস, যেখানে তিনটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা আমরা বের করে শিখছিলাম। ওইভাবে যদি তুমি লেখো, ইংলিশে সুন্দর করে যদি লেখো যে ইজ আ মানে এ গ্রেটার দেন বি অ্যান্ড সি, দেন প্রিন্ট তোমার এইটা। ঠিক আছে, ওইভাবে তুমি চাইলে লিখতে পারো। ওকে, তোমার ইচ্ছা তোমার ইচ্ছা তোমার ইচ্ছা। তাহলে এখন কথা হলো, আমি এখানে তুমি যদিও দিতে পারো নাও দিতে পারো, আমি শর্ট করে লিখছি। তাহলে আমি এখানে বললাম কি, যে এখানে যেটা বলছে একটু দেখো, যে এ বি এর থেকে বড় এবং এ সি এর থেকে যদি বড় হয়। ঠিক আছে, তাহলে এটা আমরা জাজ করতেছি সিদ্ধান্ত। আবার তুমি যদি ওই যে আগের গত ক্লাসে একটা জায়গায় সিদ্ধান্ত লিখে এরকম লেখা ছিল, আমরা একটা বোর্ড কোশ্চেন সলভ করতেছিলাম, খেয়াল করে দেখো। ঠিক আছে, তুমি যদি এখানে সিদ্ধান্ত লিখে যদি এটা লেখো তাও কোনো সমস্যা নাই। ওটা দিলে আরো ভালো বোঝা যায় যে আমরা এখানে সিদ্ধান্তমূলক বক্সটা দিব। এখানে বাংলায় সিদ্ধান্ত লিখলে তারপরে কাজ করলা, মানে তোমার হাতে একবার ফিক্স তোমাকে এটাই করতে হবে এরকম কিছু নাই। ওকে, তাহলে অনেক কিছু বলে দিলাম, তোমার যেটা ভালো লাগে ওটা করবা। তাহলে আমি বললাম যে এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি তোমার কি হয় সি এর থেকে বড় হয়, তাহলে হ্যাঁ। যদি হ্যাঁ হয় তাহলে তুমি একটু তাকায় দেখো যে এখানে তোমার হ্যাঁ হলে কি বলছে। দেখো আমি আগে এটা বুঝে তারপর শর্টটা বলে দিব, যে হ্যাঁ হলে আমাদের কি করতে হবে, প্রিন্ট এ প্লাস 5, মানে এ কে প্রিন্ট করবো কিন্তু তার সাথে আবার প্লাস 5 থাকবে। তাহলে আমি বলছি যে যদি এটা হ্যাঁ হয় তাহলে ধাপ 4-এ যাব। ঠিক আছে, আর ধাপ 4-এ আমি দেখো যে এ প্লাস 5 ছাপাই এবং ধাপ 8-এ যাই। 8 মানে কি, যে তুমি দেখো একটু প্রশ্নের দিকে তাকাও, যেটা হ্যাঁ হলে প্রিন্ট এ প্লাস 5, তারপরে কি ইন্ড। তার মানে এটা হ্যাঁ হলে তুমি এই যে স্টেপ 4-এ যাবা, এ প্লাস 5কে ছাপাবে, আর ধাপ 8-এ যাবা। 8 মানে কি, এই যে শেষ।
ঠিক আছে? তার মানে তোমাকে একটু প্ল্যান করে নিতে হবে আগে। আর একটু সহজ কি করা যায়, আমি আর একটু সহজ করলে বুঝাইতে কঠিন হয়ে যেত, বাট আমি একটু পরে বলে দিব। তাহলে এরপরে তুমি এখানে একটু তাকাও প্রশ্নের দিকে, সেখানে বলছে নো হলে কি হবে। নো হলে আবার কম্পেয়ার করব এই বি কি এর থেকে এবং বি কি সি এর থেকে বড়। তাহলে আমরা আবার এই যে তোমার হ্যাঁ হইলে কি হবে ওটা সাজায় ফেললাম, যে এখানে যাবে তারপরে তোমার কাজ শেষ করে দিবে। আর না হলে কি হবে, তাহলে আমরা 4 নম্বর ধাপে যেহেতু হ্যার জিনিসটা লিখছি, তাহলে না হলে কি হবে এটা 5 নম্বর ধাপে লিখে দিই। তাহলে এই যে ধাপ 5-এ যায় আবার ওটা লিখে দিলাম যে বি কি এর থেকে, তুমি যদিও লিখতে পারো সিদ্ধান্ত লিখতে পারো, ঠিক আছে, তোমার ইচ্ছা। তাহলে বি কি এর থেকে বড়, বি কি সি এর থেকে বড়, ঠিক আছে। যদি এবার আবার তাকাও প্রশ্নের দিকে যে বি এর থেকে বড়, বি কি সি এর থেকে বড়, যদি হ্যাঁ হয় তাহলে প্রিন্ট বি প্লাস 6, ঠিক আছে। তাহলে এটা হ্যাঁ হলে কি হবে, এটা হ্যাঁ হলে আমরা বলবো ধাপ 6-তে যাও, 6-তে লিখে রাখছি বি প্লাস 6 ছাপাও, আর 8-এ যাও, মানে কি যে এরপর আবার শেষ করে দাও, এই যে শেষ করে দাও 8-এ যায়, ঠিক আছে। আর যদি এই জিনিসটা কি হয় না হয়, তাহলে না হলে কি বলছে প্রিন্ট সি প্লাস 9। তাহলে এই জিনিসটা যদি কি হয় না হয়, তাহলে এই জিনিসটা যদি নো হয়, তাহলে কি করব আমরা ধাপ 7-এ যাব, আর এই যে 7-এ লিখে রাখছি হলো সি প্লাস 9 ছাপাই এবং কি করে দিই পরে শেষ করে দিই। এটার বেলা লিখে নেই যে আবার 8-এ যাও, তার কারণ তাহলে এটার পরে আসেই হলো শেষ করে দিই। তাহলে আমরা চেষ্টা করব যে এই টাইপের জিনিস দিয়ে হ্যাঁ না, আবার যদি কোনো কিছু থাকে ওটা দিয়ে আবার হ্যাঁর জন্য একটা নার জন্য একটা দিয়ে দিয়ে সুন্দর করে সাজাইতে। এবার কথা হলো শর্ট করে কিভাবে করব। শর্ট করে করার জন্য তুমি বলতে পারতা যে এ যদি বি এর থেকে বড় হয় এবং এ যদি সি এর থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে তুমি সরাসরি যে কাজটা করতে পারতা সেটা হলো এই যে 1 লিখে বলতা হ্যাঁ, ঠিক আছে। তাহলে হ্যাঁ হলে তখন আর যে এই হলে ধাপ 4-এ যায় এটা লিখতাম না, ওইখানে সরাসরি লিখে দিতাম যে এই জিনিসটা বসাই দিতাম সরাসরি, ঠিক আছে। তাহলে হ্যাঁ, হ্যাঁর পরে যে এইটা সেটা হলো, তাহলে এ প্লাস 5 ছাপাই এবং ধাপ কোথায় যায়, তখন ধরো যে এই যে একটা ধাপ কমে গেল, তখন এটা আবার শেষ করো, এটা একটু উপরে চলে আসবে, যততে আসবে তত, তাহলে এটা ছাপাই এবং অততে যাই, কততে যাই ওটা তুমি নিজেই বুঝতে পারবা। তারপরে আবার না হলে কি, না হলে ধাপ 5-এ গমন করি, দেন 5-এ যায় আবার যদি কি হয় এটা সত্য হয় হ্যাঁ হয়, তাহলে যে এই টোটালটা আবার এখানে উঠায় বসায় দিবা, যে হ্যাঁ হলে তুমি এটা ছাপাবা, ঠিক আছে। তারপরে আবার যেখানে শেষ করে তুমি যেখানে শেষ মানে সিরিয়ালে যেটা শেষ আসবে ওইটাই যাই, ঠিক আছে। তাহলে ওইটা আবার লিখলা। আর যদি তোমার কি হয় না হয়, তাহলে ধাপ যত হবে অততে চাই। তার মানে তুমি কিন্তু লাইন ইচ্ছা করলে কমাইতে পারো, কিন্তু আমি এটা পরে বললাম কেন, আমি এটা শুধু তাদের জন্য বললাম যাদের মাথা একটু ক্রিটিক্যালি ক্যাচ করতে পারে, ঠিক আছে। সবার ব্রেন সমান না, এই জন্য আমি আগেরটা একটু সহজ করে দিচ্ছি যাতে এর আগেও যেগুলো পড়েছি তার সাথে মিলে। অ্যান্ড তুমি যদি এটাকে আরও চেঞ্জ করে তোমার মতো করে বলতে চাও যে তুমি এখানে যদি বাংলায় লেখো এ যদি বি এবং সি এর থেকে বড় হয় তাহলে এটা ছাপাই, বি যদি এটার এটা থেকে বড় হয় তাহলে তোমার বি যদি এটার এটা থেকে বড় হয় তাহলে তোমার কি বি প্লাস 6 ছাপাই, তুমি যদি এইভাবে লিখতে চাও তুমি লিখতে পারবা, তবে দিস ইজ বেস্ট। ওকে, তাহলে এরপরে কি বলছে দেখো, এরপরে বলছে তুমি ইংলিশে করলে করতে পারো মিয়া, সব না বললে আবার মনে আক্ষেপ থাকে। এরপরে বলছে উদ্দীপকে বর্ণিত সমস্যা সমাধানের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করো। তাহলে আমরা যদি এখন প্রোগ্রামটা তৈরি করতে চাই যে এই টাইপের যদি তুমি এখানে লিখে দাও তাহলেই হয়ে যাবে প্রোগ্রাম, দেখো আরও সহজ। তাহলে প্রোগ্রামটা ওই যে আমাদের ওই ইয়ার মতো যে আমরা এবিসি নিলাম, দেন আমরা বললাম যে 3টা সংখ্যা কি করো ইনপুট নাও, তারপর স্ক্যান অ্যাপ দিয়ে আমাদের 3টা সংখ্যার মান এ বি আর সিতে নিয়ে দিলাম। এবার বলছি যদি এ যদি বি এর থেকে এবং দুঃখিত এ যদি সি এর থেকে কি হয় বড় হয়, অ্যান্ড মানে কি এটাও সত্য এটাও সত্য যদি হয়, অর্থাৎ এ যদি বি এর থেকেও বড় এ যদি সি এর থেকেও বড় হয়, তাহলে কি করবা তুমি যে এ প্লাস 5 প্রিন্ট করবা। তার মানেটা কি, অর্থাৎ তুমি যদি ভালো করে বুঝো আমি একটু বলে দিই এটার মানেটা কি। এটা ছাড়া এইখানে একটা ট্রিক করছে কেন যে সি প্লাস 9 এ প্লাস 5 এটা দেওয়ার মানেটা কি, এটা দেওয়ার মানে কিচ্ছু না, তোমাকে একটু ঝাঁকি দিল যে বেটা একটু মাথাটা নাড়াও। তুমি তাহলে মনে করো যে এর ভিতরে দিলাই যে এই যে এর ভিতরে মনে করো দিলা মনে করো যে 10, ঠিক আছে। বি এর ভিতরে মনে করো দিলা জাস্ট মনে করো যে 5, আর সি এর ভিতরে দিলা মনে করো যে 8, ঠিক আছে, কথার কথা। তার মানে এখন তুমি এই যে ইয়াটা করলা, এটা যদি করো তাহলে এবার ইফ এ যদি বি এর থেকেও বড় হয় এ যদি সি এর থেকেও বড় হয়, দেখো এ কিন্তু বি এর থেকেও বড় এ সি এর থেকেও বড়, তাহলে কি হবে, তাহলে প্রিন্টটা হবে এ প্লাস 5। এ প্লাস 5 মানে কি, তখন তুমি আউটপুটে দেখবা লেখা আছে 15, মানে এ
এ মানে কত 10 এবং +5 মানে হলো 15। তার মানে কিচ্ছু না স্যার, আমরা প্রিন্টএফেও যদি কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করে দিই ওইটা আমাদের আউটপুটে ওইটা যোগ বিয়োগ গুণ ভাগ হয়েই চলে আসে, ঠিক আছে। তাহলে এটাই তোমাকে জাস্ট একটা ট্রিক দিছে, তার মানে তোমার মাথা খালি খেলবে যে যা আছে আমরা কি করব ওইভাবেই কাজ করব, আর কম্পিউটার ওইটাকে প্রসেস করে আমাদের দেখায় দিবে। তাহলে প্রিন্টএফের ভিতরে আমরা যেহেতু কি করব, যে এ আছে ওর জন্য একটা % ডি দিলাম, এবার এটা 5-এর সাথে যোগ হয়ে আউটপুটে চলে আসবে। দেন যদি এইটা হইতো তাহলে বি এর সাথে 6 যোগ হইতো, এটা যদি সত্য হইতো, ঠিক আছে, এমন কোনো মান নিতে যদি এটা সত্য হইতো, আর যদি এই দুইটা না হইতো তাহলে সি এর সাথে 9+ হয়ে চলে আসতো, ঠিক আছে। তো এটার বেশি তোমাদের প্যারা দিলাম না। তাহলে সহজ কথাটা কি স্যার, সহজ কথাটা তুমি এই সহজভাবেও তুমি এই সেম ওয়েতে অ্যালগোরিদমটাও করতে পারতা, যে আমরা ইনপুট নিলাম, এই যে ইনপুট পর্যন্ত ঠিক থাকতো, ঠিক আছে, ইনপুট পর্যন্ত ঠিক থাকতো, পরে এক লাইনে বলে দিতে, যে এই জিনিসটা এক লাইনে বলে দিতে যে এ যদি বি এর থেকে এবং সি এর থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে পরবর্তী ধাপে তাহলে তুমি কি করবো, তাহলে তুমি a+5 প্রিন্ট করি, a+5 ছাপাই এবং কোথায় চলে যাই, শেষ করি, ঠিক আছে। শেষ যত নম্বর ধাপে আসবো ওইটা লিখে দিবা, একটু খেয়াল করে দরকার পড়লে শেষ করি লেখাটা একটু পরে লিখবা, ঠিক আছে। এই যে তুমি এটা ছাপাই, দেন এত নাম্বার ধাপে যে এটা একটু পরে লিখবা, কারণ তোমার কয়টা ধাপ হবে ওইটাকে বুঝে নিবা, দেন এখান থেকে তুমি এটা উঠায় নিয়ে আসবা, একটু মাথাটারে খাটাইতে হবে, ঠিক আছে। আর যদি কেউ লিখতে ভুলে যাও, যে তুমি যদি বলো এরকম যে এ যদি বি এর থেকে এবং সি এর থেকে বড় হয় তাহলে এ ছাপাই, দেন তুমি নিচের লাইনে চলে গেছো, কোনো সমস্যা নেই, ওইটাও রাইটের কাতারেই পড়ে, তবে যত ভালোভাবে দেওয়া যায়, ওকে। যেমনটা আমরা ওই যে 3টা সংখ্যার ভিতরে বড় সংখ্যা নির্ণয় করো, ওইটাই নিয়মটা আমরা এখানে ফলো করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে একটু বিস্তারিত লেখার কারণ আমরা কি করছি, এটা বলে দিই যে এখানে যাও ওইখানে যাও, আর কিছু না। তাহলে একইভাবে তুমি বললা যে এ যদি বি এর থেকে এবং এ যদি সি এর থেকে বড় হয় তাহলে তুমি কি করলা, এটা ছাপাই, ওকে, প্রিন্টএফ দিয়ে। তারপরে আবার বললা কি আরেকটা স্টেপে, যে বি যদি এটা যদি না হয় তখন আমরা কি করব, বি যদি এর থেকে বড় হয়, বি যদি সি এর থেকে বড় হয় তাহলে আমরা এটা ছাপাই, ঠিক আছে, অন্যথায় আমরা কি করি, এটা ছাপাই। এইটুকু যদি অ্যালগোরিদম দাও, ডান, ঠিক আছে। তাহলে অন্যথায় মানে কি, এলস তুমি এটা ছাপাই। তাহলে নিয়মটা আমাদের কি, ইফ এলস এর নিয়ম, ঠিক আছে। এটা নিয়মটা তোমাকে পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে। তাহলে এরপরের কোডটা আমাদের কি আছে, এরপরের কোডটা আমাদের আছে হলো সিটিজি চট্টগ্রাম বোর্ড, তোমার কি আছে 2023। তাহলে চট্টগ্রাম বোর্ড 2023-এর প্রশ্নটা একটু দেখো। তো এইখানে আমাদের যে প্রবলেমটা আছে সেটা একটু আমরা পড়ি, সেটা হলো আইসিটি শিক্ষক কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য একটি সি প্রোগ্রাম লিখলেন। তিনি বললেন একই লজিক গেট ব্যবহার করে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয় করা সম্ভব, ঠিক আছে। তার মানে তিনি প্রথমে কি করছে, জোড় নাকি বিজোড় বের করার জন্য, এটা কিন্তু সলিড ক্লাস তোমাকে করানো হয়েছে, তুমি এটা পারো, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু প্রশ্নে যাই, তারপর আমরা দেখতেছি। তাহলে আমরা এটা শেষ করলাম, একটু দেখো, এটা হলো আমাদের ওই 3টা সংখ্যার ভিতরে বড় সংখ্যাকে ওইটাই জাস্ট প্রতিটা আউটপুটের সাথে কি ছিল, একটা করে যোগ ছিল, এই আর কি। আর নিয়ম কোনটা ফলো করছি, ইফ এলস, ওকে। আচ্ছা, তাহলে এইবার আমরা চলে আসি, যাদের এই নিয়মটা ভুলে গেছো তারা আগের ক্লাসে একটু দেখবা আবার। তাহলে এখন আমরা চট্টগ্রাম বোর্ড 2023-এ যেটা হয়েছে সেটা দেখো, যে লুপ কি, লুপটা তাহলে কি, লুপের সংখ্যাটা হলো এরকম যে সি প্রোগ্রামে যদি আমাদের এমন কোনো কাজ বারবার করতে হয় অথবা পুনরাবৃত্তি করতে হয়, অর্থাৎ কোনো কাজের যদি পুনরাবৃত্তি করতে হয়, অর্থাৎ কোনো কাজ যদি বারবার করতে হয়, তাহলে ওই সময় আমরা যে কমান্ড ব্যবহার করি তাকে বলা হয় হলো লুপ। যেমন আমরা ফর দিয়ে, হোয়াইল দিয়ে, ডু হোয়াইল দিয়ে আমরা কি করছিলাম, সিরিজের টাইপের কাজ, যে কাজগুলো বারবার ঘুরে ঘুরে করতে হয়েছিল ওইটাকে আমরা বলি লুপ। তার মানে সি প্রোগ্রামে যদি এমন কোনো কাজ আমাদের করতে হয় যে কাজটা কি করতে হয়, বারবার পর্যায়ক্রমে পুনরাবৃত্তি ঘটে, ঠিক আছে, এরকম কাজ করার জন্য যে কমান্ড ব্যবহার করি আমরা তাকে বলে থাকি আমরা লুপ। প্রত্যেকটি প্রোগ্রামে 3টি অংশ থাকে, ব্যাখ্যা করো। প্রত্যেকটা প্রোগ্রামে দেখছো এই প্রশ্নগুলো কিন্তু আগে আমরা কখনো গোনাই ধরি নাই, সিরিয়াসলি আমরা টিচার আমরাই গোনাই ধরি নাই, দুঃখিত, কিন্তু এইগুলো এখন দিয়ে দিচ্ছে খতে। তো প্রত্যেকটা প্রোগ্রামে 3টা অংশ থাকে, তাহলে তোমাকে সবার প্রথমে একটু ব্যাখ্যা করতে হবে ছোট ছোট করে, যে আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে সাধারণত 3টা অংশ থাকে, যে অংশগুলো নিয়েই একটা প্রোগ্রাম পরিপূর্ণভাবে কাজ করতে পারে। তারপরে তুমি এই 2-1 লাইন লিখে তারপর লিখবে কি, সেই 3টা অংশ হলো ইনপুট, প্রসেস এবং আউটপুট। এটা তোমাদের একবারে থিওরির প্রথম দিকের ক্লাসে এটা পড়ানো হয়েছিল, যে ইনপুট, প্রসেস, আউটপুট, অর্থাৎ আমাদের প্রোগ্রামের ভিতরে আমরা ইনপুট দেওয়ার ব্যবস্থা করি, হয় আমরা দেওয়ার ব্যবস্থা করি, নাহলে দিয়ে দেই, তারপরে এটা প্রসেস অর্থাৎ
যোগ বিয়োগ গুণ ভাগ অথবা কন্ডিশনের সাথে এটা জাজ করে তারপরে আমাদের কি হয়, আমরা আউটপুট মানে প্রিন্টএফে ফলাফল পাই। তার মানে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম 3টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত বা 3টা ছোট ছোট অংশ নিয়ে গঠিত, এবং এরা একত্রে সবাই মিলে কি করে একটা প্রোগ্রামকে সঠিকভাবে রান করতে সহায়তা করে। এবং সেগুলো কি কি, সেগুলো হলো ইনপুট, প্রসেস এবং আউটপুট। এরপরে বলছে উদ্দীপকে শিক্ষকের লিখিত প্রোগ্রামের জন্য একটি ফ্লোচার্ট তৈরি করো। তাহলে উদ্দীপকে যে শিক্ষক তোমার একটা কি বলছে, প্রবলেমটা বলছে সেটার জন্য ফ্লোচার্ট। এখন শিক্ষক ফার্স্টে যেই প্রবলেমটা বলছে সেটা হলো জোড় নাকি বিজোড় সংখ্যা, আর এটা তুমি কিন্তু পারো স্যার, এটা তুমি পারো। তার মানে এটা আমি তোমাকে আর বলতেছি না, এটা তোমাকে যা শেখানো হয়েছে ওইটা একটু কষ্ট করে দেখে ফেলাও, ওকে, কারণ এটা তোমাকে পরিপূর্ণভাবে দেওয়া হয়েছে। এখন কথা হলো এর পরবর্তীটা বলছে হলো উদ্দীপকে শিক্ষকের বলা ধারণাটির সি প্রোগ্রাম লিখে ফলাফল বিশ্লেষণ করো। এখন তিনি বললেন একই লজিক গেট, উদ্দীপকে দেখো তিনি বললেন একই লজিক গেট ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাও নির্ণয় করা যায়, এটা ছিল তার ধারণা। আর উপরে যেটা বলছে সেটা সে সরাসরি বলছিল যে আমরা কি করতে পারি, আইসিটি শিক্ষক কোনো সংখ্যা জোড় নাকি বিজোড় তা নির্ণয়ের জন্য সি প্রোগ্রাম লিখলেন। এই জন্য উপরে যেটা বলছে ওটা আমরা গতে ধরে নিছি, এটা আমরা সরাসরি দিয়ে দিছি। আর এরপরে বলছে কি যে 3 দ্বারাও বিভাজ্য করা যায় ওই একই নিয়ম মেনে, তাহলে ওইটার জন্য তোমার কি করতে বলছে, ওটার জন্য তোমার সি কোড লিখতে বলছে। তাহলে আমাদের জোড় নাকি বিজোড় বের করার মেন থিমটা কি ছিল, সেটা হলো আমরা একটা ভেরিয়েবল নিয়েছিলাম নাম্বার নামের, বা তুমি ABCD এনিথিং নিতে পারো। এটাকে যদি আমরা কি করতে পারি, এটাকে যদি আমাদের পার্সেন্টেজ অর্থাৎ ভাগশেষ বা মোড, অনেক জায়গায় মোড বলা হয় এটাকে, তা আমরা পার্সেন্টেজ দিয়ে যদি সি প্রোগ্রামে করি তাহলে ঠিক আছে পার্সেন্টেজ 2 হয়, ঠিক আছে, ইকুয়াল 0 হয়। আমরা কম্পেয়ার টাইপের জিনিসের সময় ইকুয়াল দিই, এবং এই টাইপের ছোট ধরনের কম্পেয়ারিজমের জিনিসে ডাবল ইকুয়াল দিবা, ঠিক আছে। এটা কিন্তু কম্পেয়ার টাইপের, যে এটাকে এটা দিয়ে ভাগ করার পরে কি 0 হয়, ঠিক আছে, এই টাইপের কথা, যে 0 হয় তাহলে কম্পেয়ার করলে ওই টাইপে আমরা কি করব, ডাবল সমান দিব। তাহলে একটু খেয়াল করে দেখো যে যদি আমি এখানে 2 দিতাম তাহলে কিন্তু এটা আমাদের ওই যে জোড় বিজোড়ের ইয়া হয়ে যেত, যে নাম্বারকে 2 দ্বারা যদি বিভাজ্য হয়, ঠিক আছে, 2 দ্বারা বিভাজ্য হলে ওটা জোড়, আর না হলে ওইটা বিজোড়। তাহলে আমাকে এখন বলছে কি, আমার প্রবলেমটা এখন হলো যে এই নাম্বারটাকে 3 দ্বারা বিভাজ্য নাকি বিভাজ্য না, এটা বের করতে তোমাকে বলছে। শেষ লাইনটা কি, তিনি বললেন একই লজিক ব্যবহার করে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাও নির্ণয় করা যায়। অর্থাৎ আমরা একটা নাম্বার নিব, ওই নাম্বারকে 3 দ্বারা পরিপূর্ণভাবে ভাগ করা যায় কিনা নাকি যায় না। যেমন মনে করো 9কে তুমি 3 দ্বারা ভাগ করলে 3 3 9 সরাসরি চলে যায়, তাহলে এটা 3 দ্বারা বিভাজ্য। আমি এখন যদি তোমাকে বলি 11কে তুমি যদি 3 দিয়ে ভাগ করো 3 3 9, ঠিক আছে, হাতে থাকে 2, ওকে, তার মানে যদি হাতে থাকে মানে কি, ওইটা 3 দ্বারা বিভাজ্য না, তার মানে ভাগশেষ থাকলে ওইটা বিভাজ্য না। তাহলে কথাটা কি, যে আমরা একটা নাম্বার নিলাম, এন্ড নাম্বার, তারপর প্রিন্টএফ দিয়ে বলে দিলাম যে তুমি নাম্বারটা নাও, ঠিক আছে, এন্টার দিয়ে, যে এন্টার নাম্বার যা দিছো এখানে তাই, তুমি এখানে আবার 2টা ফোঁটা দিলে তোমার ব্যাপার, কিন্তু অবশ্যই কোটেশনের ভিতরে থাকতে হবে। তাহলে এরপরে তুমি বললা কি, যে স্ক্যানএফ দিয়ে সুন্দর করে বলে দিলা, মানে আমরা যে নাম্বারটা সে নিবে সেই নাম্বারটা কোথায় চলে আসবে, সেই নাম্বারটা আমাদের এই নাম্বারের ভিতর চলে আসবে, ওকে। তারপরে এই নাম্বারটাকে সে যে এই নাম্বারটা ইনপুট দিল, ওই নাম্বারটাকে যদি আমাদের 3 দ্বারা কি হয়, বিভাজ্য হয়, পার্সেন্টেজ মানে কি, ভাগশেষ যাচাই করা, ঠিক আছে, যে 3 দ্বারা যদি এটা মোড হয় বা বিভাজ্য হয়, তাহলে আর বিভাজ্য মানে কি, যে অর্থাৎ নাম্বারটাকে 3 দ্বারা ভাগশেষ করার পরে ভাগশেষ যদি কি পায়, 0 পায়। অর্থাৎ মনে করো 15কে তুমি 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কি হবে, 0 হবে। 16 হলে আবার ভাগশেষ কত হইতো, 3 5 15, হাতে থাকে 1, ভাগশেষ 1 হইতো। তার মানে নাম্বারটাকে 3 দ্বারা ভাগশেষ করে যদি আমাদের 0 হয়, অর্থাৎ সে যদি 15 নিত তাহলে 0 হইতো, তাহলে ওটা বলতাম কি, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ইজ ডিভিজিবল বাই 3। ডিভিজিবল মানে কি, যাকে ভাগ করা যায়, ঠিক আছে, নিঃশেষ বিভাজ্য। তার মানে তখন এই পার্সেন্টেজ ডি এর ভিতরে এই যে নাম্বার বাইরে আছে, ও এসে এখানে বসে পড়তো। তাহলে 15 যদি আমি নিতাম তাহলে কি হইতো, 15 ইজ ডিভিজিবল বাই 3, এটা আমাদের আউটপুটে চলে আসতো। এখন তুমি যদি 16 নাও বা 17 নাও, 17 নিলে তখন এটাকে 17, এই নাম্বারের ভিতর তুমি ইনপুটে 17 নিলে, নাম্বারের ভিতরে 17 ঢুকলো, 17কে তুমি যদি কি করো, 3 দিয়ে ভাগশেষ করো, ভাগশেষ হয় না, 3 5 15, হাতে 2 থাকে, তার মানে তখন আমাদের এটা কি, সত্য না, অর্থাৎ 0 হয় না। তখন কি, তখন প্রিন্টএফে এটা হইতো না, ঠিক আছে। তাহলে এটা কখন হইতেছে, যখন 0, তখন এটা রান করতেছে, আর যখন 0 না, অর্থাৎ এটা হয় নাই, এলস, তাহলে এটা হয় নাই, এলস, তাহলে কি, প্রিন্টএফ তখন পার্সেন্টেজ ডি নট ডিভিজিবল বাই 3, অর্থাৎ আমাদের এরপর নাম্বার, এই নাম্বারের ভিতরে 17 আছে মনে করো, তখন কি বলবে, 17 ইজ নট ডিভিজিবল বাই 3, দেন রিটার্ন 0, কাজ শেষ। তাহলে আমাদের কাজটা কি, যে যদি নাম্বারটা 3 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কি, নাম্বারটা ডিভিজিবল বাই 3, অর্থাৎ 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য প্রিন্ট করবে। আর
যদি এটা না হয়, ঠিক আছে, তাহলে এলসে যায় সে আবার কি করবে, বলবে যে এই নাম্বারটা 3 দ্বারা ডিভিজিবল নয় বা 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য নয়, এটা দিয়ে দিবে। এই প্রিন্টএফগুলো সহজ করাও কিন্তু আমি তোমাকে দেখাই দিছি। এখানে তুমি এটা যদি কষ্ট হয় তাহলে তুমি সরাসরি লিখবে কি, প্রিন্টএফ দিস নাম্বার ইজ ডিভিজিবল বাই 3 এলস দিস নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 3। তুমি এভাবেও দিতে পারো। তাহলে চলো আমরা পরবর্তী বোর্ডগুলাই যাই। আচ্ছা, এখন আমরা যে দুইটা বোর্ড পড়বো সেটা হলো যে ঢাকা বোর্ড 2023 এবং রাজশাহী বোর্ড 2023। এখানে আমরা সাধারণ কিছু কোড দেখবো, একবারই সাধারণ। তো একটু খেয়াল করে দেখবো যে আমি কিন্তু ম্যাক্সিমাম একটু ইউনিক টাইপের কোডগুলো বাছাই করে পড়াইছি, ওগুলোই ম্যাক্সিমাম শেষ করে দিব ইনশাআল্লাহ। এবং সাধারণ কোডগুলো এরপরে যদি দু একটা লাগে ওইটাও দেখাচ্ছি, ঠিক আছে। তার কারণটা হলো যে আমরা সাধারণ কোডগুলো তো শিখছি, এই ইন টোটাল কোর্স জুড়ে তো আমরা ওগুলোও ভালোভাবে অ্যানালাইজ করছি। তো একটু যেগুলো আলাদা আছে ওগুলো একটু বেশি দেখাচ্ছি, আর এটাতে তুমি দক্ষ আসোই, ঠিক আছে। তবে চলো আমরা ঢাকা এবং রাজশাহীতে দেখবো একটু সাধারণ কোডগুলো। আর একটা কথা হলো যে গাইডে সাধারণত একটু অন্যভাবে সারা করতে পছন্দ করে। যেমন আমার এখানে ইনক্রিমেন্টের ধারা আছে, আমি এটাকে এই চিহ্ন দিয়ে করছি। গাইডে আমি যদি এটারে এই দিকের চিহ্নটা দিয়েও করতাম, ঠিক আছে, গ্রেটার দেন চিহ্ন দিয়েও যদি করতাম ওটাও করা সম্ভব, ঠিক আছে। ওইভাবেও করা যায় যদি আমরা একটু শর্তগুলো একটু চেঞ্জ করে দিই। ইনক্রিমেন্টের জন্য কিন্তু আমরা কিন্তু ডিক্রিমেন্ট ওইটা করছি। তো কোনো গাইড এবং রাইটারের লেখা দেখে না ব্যবচাকা খায় যাও না, আরে আমি তো এইভাবে শিখছি, এরা এইভাবে লিখছে কেন, করা যায় সবভাবেই স্যার। সি একটা ওপেন জায়গা, তুমি এখানে শর্ত মিলাইতে পারলেই হলো, ঠিক আছে। তাহলে এটা নিয়ে জানি কোনো প্রবলেম না হয়। তোমার প্রতি সাজেস্ট হলো আমি তোমাকে যেইভাবে গাইডলাইন করছি তুমি ওইভাবেই চলো। তবে কোনো রাইটার অথবা গাইড দেখে হ্যাজিটেশন ফিল করো না, তুমি তোমার মতো ভাবেই করবে। এবং আমার অ্যান্সারগুলো যে সব তোমাদের কোনো রাইটারের বই বা কোনো গাইডের সাথে মিলবে তা না, আমি যেভাবে তোমাদের জন্য সহজ মনে হয় আমি ওইভাবেই করি, ঠিক আছে। তাহলে চলো আমরা একটু পড়াটা দেখি। তাহলে তুমি কোশ্চেনটা দেখতে পারতেছো, এখানে দেখো একটা সাধারণ একটা সিরিজ দেওয়া আছে এবং সবার প্রথমে ঢাকা বোর্ড 2023 এবং সবার প্রথমে বলছে কি ভোলাটাইল মেমোরি কি। ভোলাটাইল মেমোরি কি আমরা সেই প্রথম দিকের ক্লাসে পড়ছিলাম স্যার মেমোরি সম্পর্কে, ঠিক আছে। তো মেমোরিটার এখন বুঝতে পারতেছো কেন পড়াইছি। তো ভোলাটাইল মেমোরি বলতে বোঝা হলো কম্পিউটার বন্ধ করার সাথে সাথে যে সকল মেমোরির তথ্য কি হয়, হারিয়ে যায় বা মুছে যায়, সেই ধরনের মেমোরিকে বলা হয় কি ভোলাটাইল মেমোরি বা অস্থায়ী মেমোরি, ঠিক আছে। তুমি কম্পিউটার বন্ধ করছো, তার সাথে সাথে তথ্যটা কি হয়ে যেতেছে, যে মুছে যাচ্ছে। যেমন তোমার র্যামের কাজ সেটা, ঠিক আছে। র্যাম টাইপের জিনিসগুলোর কাজকে তুমি যখনই সিস্টেমটা বন্ধ করো অথবা কাজটা বন্ধ করে দাও, তখনই তার ভিতরে যে তথ্য ছিল ওটা মুছে চলে যায়, ঠিক আছে। তাহলে এই টাইপের জিনিসগুলোকে ব্যাখ্যা তুমি জানো, আর বুঝবো না। তাহলে এটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। এরপর কি বলছে, সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা করো। সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন কোনগুলো, এগুলো কিন্তু তোমাকে বলা হয়েছে। সি ভাষায় কিছু ফাংশন থাকে, মেবি শেষের দিকে কোর্সের শেষের দিকে ক্লাসে বলছিলাম অধ্যায়ের। তো আমাদের সি ভাষায় যে ফাংশনগুলো, যেমন এই যে স্ক্যানএফ আছে, ওকে, এই যে আমি লিখে রাখছি দেখো, এই যে প্রিন্টএফ, স্ক্যানএফ, স্কোয়ার রুট, পাও, তুমি যেগুলো চিনো ওগুলো এখানে লিখছি। এর প্রত্যেকে কিন্তু একটা এক একজন এক একটা করে ফাংশন, প্রত্যেকের আলাদা আলাদা কি আছে, বিশেষ কাজ আছে। তো এখন কথা হলো তাহলে প্রশ্নটা কি বলছে, সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা করো। এখন সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত মানে কি, এই ফাংশনগুলো, এই যে ফাংশনগুলো তুমি দেখতেছো এরা কিন্তু প্রত্যেকেই আগে থেকেই সিতে আছে, অর্থাৎ সিতে স্ট্যান্ডার্ড যেই ফাইলটা আছে আমাদের, এই যে studio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, ঠিক আছে, এরকম হেডার ফাইল টাইপের জায়গাগুলো, সরি স্ট্যান্ডার্ড বলে ফেলছিলাম, হেডার ফাইল যেই জায়গাগুলো আছে, এই হেডার ফাইল টাইপের mat.h অথবা তোমার conio.h বিভিন্ন জায়গায় কি থাকে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এই ফাংশনগুলো দেওয়া থাকে সিএ। তোমাকে এটা আগেই বোঝানো হয়েছে, ঠিক আছে। তাহলে এই ধরনের যে আমাদের কি আছে, এই ধরনের যে আমাদের হেডার ফাইল আছে, হেডার ফাইলে আগে থেকেই কি থাকে, এই ধরনের আমাদের ফাংশনগুলো সংযুক্ত থাকে। যেমন আমাদের studio.h কি আছে, প্রিন্টএফ আর স্ক্যানএফ আছে, স্কয়ার রুট আর পাও কিসে আছে, mat.h আছে। তাহলে এরা কিন্তু আগে থেকেই সি এর ভিতরে স্টোর করা আছে, আমরা শুধু কাজের সময় ওদেরকে কি করি, ডাক দিই। তার মানে এরা হলো বিল্ট ইন, অর্থাৎ আগে থেকে তৈরিকৃত। এই জন্য এটাকে কি বলা হয়, এই জন্য এটাকে বলা হয় যে আগে থেকে সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন ব্যাখ্যা করো। তাহলে সি ভাষায় পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন, তাহলে তুমি কি বলবা, যে সকল ফাংশনগুলো সিতে পূর্ব থেকেই বিল্ট ইন অবস্থায় থাকে তাদেরকে বলা হয় আমাদের কি, যে আগে থেকে তৈরিকৃত বা পূর্ব থেকে তৈরিকৃত ফাংশন। এই ধরনের কিছু ফাংশনে তুমি নাম লিখে দিবা, এই যে এটা 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 চারটা লিখলা। এরপর প্রত্যেকের কাজ তুমি বলতে পারো যে প্রিন্টএফ দিয়ে সাধারণত কিসের কাজ করে, আউটপুটের কাজ করে, স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে সহায়তা করে, তারপরে স্কোয়ার রুট এর প্রত্যেকই ফাংশন, প্রিন্টএফ ফাংশন, স্ক্যানএফ ফাংশন, তারপরে স্কোয়ার রুট ফাংশন দিয়ে তুমি রুট ওভার কাজ করতে পারো, আর কি তোমার পাও ফাংশন যেটা আছে এটা দিয়ে আমরা পাওয়ারের কাজ করতে পারি, ঠিক আছে। তাহলে এরপরে কি আছে, এরপরে হলো উদ্দীপকের প্রদত্ত সিরিজটির প্রবাহ চিত্র আঁকো। তাহলে প্রদত্ত সিরিজ যেটা আমাদের দিছে, এইটা হলো প্রদত্ত সিরিজ, এটা প্রবাহ চিত্র নিয়ে তুমি তো পারোই,
ঠিক আছে, সেই প্রথম দিকে করেছি তাই একটু আমি লিখে দিছি যাতে দেখে তোমার একটু হুঁশ ফিরে। তাহলে এইভাবে তুমি করতে পারো। আবার আমি এখানে একটু চিহ্ন দিয়ে রাখছি যাতে মনে থাকে যে তুমি এটা উপরে দিতে পারো, এটা নিচে দিতে পারো, কেন ওইগুলো বলছিলাম সবই। দেন তুমি এইভাবেও করতে পারো, আবার এক ঘরের ভিতরেও করতে পারো, সব তোমাকে বলা হইছে। তাহলে এটাই হলো এই 3 3 করে বাড়তেছে, 3 থেকে শুরু, 3 3 করে বাড়তেছে। তাহলে এই যে আমাদের যোগের রাশি এস এর মান 0, শুরু কই থেকে 3 থেকে, তারপরে এটা কি আমাদের বাড়তেছে, তাই আমাদের এই যে কন্ডিশনটা যে আই, তারপরে এটা কি লেস দেন ইকুয়াল এন, ঠিক আছে। তারপরে আমরা কি দিলাম, ইয়েস হইলে তোমার কোথায় যাবে, যে সূত্র, যোগের সূত্র, আর কোনো পাওয়ারটাও নাই, আর কি 3 করে বাড়তেছে, এই যে আই ইকুয়াল টু আই প্লাস 3, অ্যান্ড দেন যখন এটা মানবে না তখন এস প্রিন্ট হবে, শেষ। তাহলে এবার তোমাকে বলছে কি ডু হোয়াইলের মাধ্যমে এটা কি করো, কোড করো। আরে পাগলা, তাহলে এত সহজ প্রশ্ন ঢাকা বোর্ডে আসছে, দেখছো? আমি বুঝি না ঢাকা বোর্ডের স্টুডেন্টরা সব থেকে ভালো টিচার পায়, ওদের কোশ্চেনটা কেন সহজ হয়, আমি এটা কেন, আমি মানে আমার মাথায় আসে না এটা। তো যাই হোক, এটা আফসোস না, এটা জাস্ট তোমাদের একটা সুবিধা, এটা তোমরা ভোগ করো, ঠিক আছে, মানে কাজে লাগে ওই সুযোগটা। ডু হোয়াইলের মাধ্যমে আমরা তাহলে এই কোডটা যদি করি, তাহলে আমাদের এই যে সাধারণ যে জিনিসটা আছে শুরু করলাম, তার দেন আমরা এখানেই বলে দিলাম, ওকে, আমরা এন, এস এর মানও বলে দিচ্ছি, আই এর মানও বলে দিলাম, যেহেতু আমাদের জানা আছে। এরপর আমরা কি করলাম, এরপর আমাদের সাধারণ যে এন এর মানটা ইনপুট করে ইনপুটের ব্যবস্থা করে দিলাম। ডু দিয়ে আমাদেরকে কি করতে হয়, সূত্র স্টেটমেন্ট আর কি ইনক্রিমেন্ট, তারপরে হোয়াইল দিয়ে যে কন্ডিশন। আর ডু হোয়াইলের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি, যে আমাদের প্রত্যেকটা লাইন কি হয়, বন্ধ হয়, ঠিক আছে। তারপর আমরা প্রিন্টএফ দিয়ে এস এর ব্যবস্থা করে দিচ্ছি, রিটার্ন 0। তাহলে এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে হলো রাজশাহী বোর্ড 2023। একটু খেয়াল করে দেখো, রাজশাহী বোর্ড 2023 এর প্রশ্নটা আমি বলতেছি যে আইসিটি স্যার প্রোগ্রামিং ভাষা অধ্যায়ের ক্লাস নিতে গিয়ে স্মার্ট শব্দটি যে কোনো সংখ্যক বার প্রদর্শনের জন্য সি প্রোগ্রাম ভাষায় প্রোগ্রাম লিখে তা বিস্তারিতভাবে বুঝিয়ে দিলেন, ঠিক আছে। তাহলে সে কি করলো, সে এমন একটা কাজ করছে আইসিটি ক্লাসে, যে স্মার্ট শব্দ, একটা শব্দ সে বলছে স্মার্ট, বড় হাতে লেখা সবগুলো, যে এইটাকে এন সংখ্যক বার, যে কোনো সংখ্যক মানে কি এন সংখ্যক বার সে কি করছে, প্রদর্শনের জন্য একটা প্রোগ্রামিং ভাষা লেখাইলেন। আর এইটা কি খেয়াল করে দেখো, তোমাকে আগে শিখাইছিলাম যে আইসিটি লেখা 10 বার প্রিন্ট করো, বাংলাদেশ লেখা 20 বার প্রিন্ট করো, এরকম প্রবলেম আমাদের ছিল না। তো এই যে কাজটা আমাদের ছিল, বা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, এই যে সিরিয়ালটা যেখানে সূত্র স্টেটমেন্ট নাই, এই জিনিসটা এতবার প্রিন্ট করো, ওই টাইপের যে কাজটা আমরা করছি কত নম্বর ক্লাসে, ক্লাস 13-এ। আমি আবার দেখা রাখছি মিয়া, তুমি ভুলে যাইবা, তোমার যে মোটা মাথা, তো ক্লাস 13-এ যে আরেকবার চেক দিয়ে আসো, এটা এই টাইপের কাজ তোমাকে করানো হয়েছে, ওকে। তাহলে এটা কই করছি, ক্লাস 13-এ, তাহলে মুছে দিলাম, ঠিক আছে। তাহলে এবার ওইটা একটু দেখো, তাহলে আমরা ক্লাস 13-এ করে আসছি। তাহলে আমাদের এখানে প্রশ্ন কি, প্রোগ্রাম কাকে বলে, একবারে প্রথম ক্লাসের প্রথম প্রশ্ন তোমার ছিল প্রোগ্রাম কাকে বলে, যে কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে বলা হয় প্রোগ্রাম। তাহলে কি, কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষা মানে কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে বলা হয় কি প্রোগ্রাম, ঠিক আছে। তাহলে এরপর কি আছে, কম্পাইলারের চেয়ে ইন্টারপ্রিটার বেশি বন্ধুভাবাপন্ন মানে কি, যেটা তোমার কাছে সহজ মনে হয়। তাহলে কম্পাইলারের চাইতে মানে ভালো, ব্যবহার করার উপযোগী আর কি। তাহলে তোমার বলছে কম্পাইলারের চাইতে ইন্টারপ্রিটারটা বেশি কি ব্যবহার উপযোগী বা বন্ধুভাবাপন্ন, অর্থাৎ আমাদের জন্য ব্যবহার করা সহজ। এখন দেখো, তুমি কিন্তু কম্পাইলারকে সবসময় সাপোর্ট দিছো, তাই না? কিন্তু এখানে তোমাকে বলে দিছে কম্পাইলারের চাইতে ইন্টারপ্রিটার বেশি বন্ধুভাবাপন্ন, মানে কি ইন্টারপ্রিটার হলো বেশি ভালো। তাহলে তোমাকে এখন কি বলতে হবে, ইন্টারপ্রিটারের যে ভালো দিকগুলো আছে সেগুলোকে বলতে হবে। তাহলে ইন্টারপ্রিটার ভালো দিকগুলো কি, যে আমাদের কম্পাইলারের চাইতে ইন্টারপ্রিটার বেশি বন্ধুভাবাপন্ন। তার কারণটা হলো যে আমাদের কম্পাইলার সাধারণত কি করে, একটা কোডের টোটালটা একবারে সে কি করতে চায়, টোটালটা একবারে সে কম্পিউটারের ভিতরে কি করে, মেশিন ভাষায় রূপান্তর করে এক্সিকিউট করার চেষ্টা করে, এবং ওই সময় যদি অনেকগুলো ভুল থাকে সে অনেকগুলো ভুলকে একবার রিপ্রেজেন্ট করে, যেটা আমাদের জন্য পরে আবার ডিবাগ করা, অর্থাৎ সবগুলোকে একসাথে সঠিক করে দেওয়াটা কি হয়ে যায়, একটু কঠিন হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের যেটা কম্পাইলার করলো, যে টোটাল কোডটাকে একবারে নিয়ে যখন সে ডিকোড করতে শুরু করে এবং যখন চেঞ্জ করতে শুরু করে, অর্থাৎ ভিতরে প্রসেস করতে শুরু করে, যদি ভুল অনেকগুলো জায়গায় করো, সে একসাথে অনেকগুলো ভুল মার্ক করবে, প্রত্যেকটা ভুল তোমাকে ঠিক করে তারপরে কি করতে হবে, প্রোগ্রামটা রান করার ব্যবস্থা করতে হবে। এবং সকল ভুল একসাথে ঠিক করতে গেলে একটু জটিল পরিবেশের সৃষ্টি হয়। এই তোমাদের মেয়ে বাচ্চাদের এই পিচি কোডের কথা না, বড় বড় কোডের কথা বলতেছি, তখন কি হয়, একটু জটিল সমস্যার সৃষ্টি হয়। যেখানে আমাদের ইন্টারপ্রিটার কি করে, ইন্টারপ্রিটার আমাদের একটা খুব সুন্দর একটা সাহায্য করে, সেটা হলো যে ইন্টারপ্রিটারটা আমাদের যখন কোডটা আমরা লিখতে থাকি, বা কোডটা যখন কোড নিয়ে কাজ করতে থাকি, সে প্রত্যেকটা লাইন, অর্থাৎ তুমি একটা লাইন লিখছো, লেখার পরবর্তীতে যখন পরবর্তী স্টেটমেন্টের অংশে যাবা, সে আগের স্টেটমেন্টকে কি করে ফেলে, অ্যানালাইজ করে ফেলে, অর্থাৎ সে দেখে যে এটার ভিতরে কোনো ভুল আছে কিনা, ভুল থাকলে সাথে সাথে দেখায় দেয়, তুমি সাথে সাথে ওইটা কি করে নিতে পারো, ঠিক করে ফেলতে পারো। তাহলে ইন্টারপ্রিটার কিন্তু তোমার সময় একটু বেশি নিলেও কি করে নিতেছে, তোমাকে নির্ভুলভাবে এবং সুন্দর করে গুছায় কোড করতে সহায়তা করতেছে। এই জন্য আমরা বলতে পারি যে কম্পাইলারের চাইতে ইন্টারপ্রিটার হলো তোমার বেশি বন্ধুভাবাপন্ন, ঠিক আছে।
তাহলে আমাদের একটা জিনিস তুমি যদি চিন্তা করো যে এইটার কিন্তু একটা ভালো দিক ছিল কম্পাইলার, যে টোটাল কোড যদি সঠিক থাকে তাহলে তাড়াতাড়ি রান করে, কিন্তু ভুল থাকলে অনেক গ্যাঞ্জাম। আর আমাদের যদি ইন্টারপ্রিটার কি করে, কোড সঠিক হোক আর যাই হোক, একটু স্লো একটু ধীরে কাজ করলেও কিন্তু কি করতেছে, তোমাকে কোডটা পরিপূর্ণভাবে মানে একবারে সঠিকভাবে এক্সিকিউট পর্যন্ত যাইতে সহায়তা করতেছে। ঠিক আছে, তো এইভাবে একটু ব্যাখ্যা দিয়ে তোমার কি করতে হবে এটা বুঝাই দিতে হবে। তারপরে বলছে কি, উদ্দীপকে শব্দটি 5 বার প্রদর্শনের জন্য অ্যালগরিদম লেখো। তাহলে এই যে শব্দটা তোমাকে বললো, তাহলে এই যে এইটা আমি কিন্তু এখানে একটা লাইন কি শর্ট করছি, একটু তাকায় দেখো। ঠিক আছে, আমিও আবার কিপটামি শুরু করে দিলাম। দেখো এটা, তা আমি এখানে একটা লাইন শর্ট করছি যে আমার কিন্তু এন এর মান 5 দেওয়া আছে। কেউ যদি চাও যে ভাই আমি এখানে একটা লাইন লিখবো, আমার না খুব ভালো লাগতেছে না, আমি লাইনটা লিখবই, সেটা কি যে আমি এখানে স্টেপ 2 দিয়ে লিখে দিলাম। আর কিপটা আমি করলাম, দেখো মিয়া STEP স্টেপ 2 দিয়ে আমি এখানে লিখবো যে ইনপুট n সমান সমান 5, এটা লিখে দিতে চাই আমি। তো তুমি দাও তোমার ইচ্ছা হইলে, কিন্তু তোমাকে যেহেতু আমার কথা হলো প্রশ্ন যেহেতু বলেই দিছে যে 5 বারে প্রিন্ট করো, সো এটা দেওয়াটা আমি মনে করি না যে দেওয়া লাগবে। ওকে, তো এই জন্য আমি কি করছি, স্টেপ 1 স্টেপ 2 তে ডাইরেক্ট আয়ের মানটা দেখাই দিচ্ছি, এরপরে কাজ করা শুরু করে দিচ্ছি। এখন তুমি যদি চাও যে ভাই আমি এখানে এটা দিব, অনেক স্যারই চায়, আবার অনেক স্যার চায় না, তো তোমার স্যারা যেটা যে নিয়ম ফলো করে তুমি ওইভাবেই করবা। ওকে, যে স্যার দিচ্ছে না, তুমি দেখতেছো যে এন এর মান দেওয়া থাকলে সে এখানে দেয় না, তাহলে তুমি দিবা না। আর যদি স্যার এন এর মান দেওয়া থাকলে এখানে বলে দেয় যে ইনপুট n সমান সমান 5, তাহলে তুমি দিবা। এখন কথা হলো স্যার আমি কোনো স্যারের কাছেই পড়ি না, স্যার আমার কোনো স্যারই নাই, স্যার আমাদের এখানে আইসিটিই পড়ায় না, ঠিক আছে, তাহলে তুমি যেটাই করো না কেন ওইটাই সঠিক, প্যারা নিও না। ওকে, তাহলে আমরা কি করলাম, স্টার্ট, তারপরে আয়ের মানটা বলে দিলাম যে 1 থেকে শুরু হবে। আর এটা ক্লাস তুমি করছো মিয়া ক্লাস 13-এ, ক্লাস 13, এটা নিয়ে বেশি বকবো না। তাহলে 1 থেকে 5 পর্যন্ত কি হবে, প্রিন্ট হবে। তাহলে এটা কাজটা কি, 1 থেকে 5 পর্যন্ত 1 2 3 4 5 প্রিন্ট হবে, তাই না? কি বলছে এখানে, উদ্দীপকের শব্দটি 5 বার। ও শব্দ 1 থেকে 5 না, স্মার্ট শব্দটা 5 বার প্রিন্ট হবে। কথা বুঝে আসছে? কি প্রিন্ট হবে, স্মার্ট শব্দটা, প্রশ্নের দিকে তাকাও, স্মার্ট শব্দটা 5 বার প্রিন্ট হবে। তাহলে আমরা প্রিন্টে লিখে দেবো স্মার্ট। ওই যে আইসিটি শব্দটারে 10 বার প্রিন্ট করো, 20 বার প্রিন্ট করো, ওরকম করে। ঠিক আছে, তাহলে আমাদের কাজটা কি, যে এটা কত পর্যন্ত যাবে, সেটা হলো 5 পর্যন্ত যাবে। আর শুরু কই থেকে, 1 থেকে শুরু। তাহলে আয়ের মান যখন এই যে এখানে 1 বসবে, তাহলে আয়ের মানটা কি, আয়ের মানটা যখন 1, সেটা কি 5 এর থেকে ছোট এখনো, তাহলে দেন গো টু স্টেপ 4। তাহলে এখান থেকে কোথায় চলে আসবে, 4-এ চলে আসবে। 4-এ এসে কি করবে, স্মার্ট একবার প্রিন্ট করলো, বুঝতে পারছো, স্মার্টকে একবার প্রিন্ট করে দিল। দেন আয়ের মানটা কি হবে, বাড়বে। দেন আবার স্টেপ 3-তে যাবে, এখান থেকে আবার স্টেপ 3-তে যাবে, যা আয়ের মান কত বসবে, এই যে 1 বাড়লো না, তাহলে আয়ের মান এখানে বসবে 2। দেন আবার স্মার্টকে প্রিন্ট করবে, দেন আবার বাড়বে, আবার 3-তে যাবে, 3-তে যাবে, 3 বার প্রিন্ট করবে, দেন আবার 1 বাড়বে, 4 হবে, দেন আবার এখানে যে 4 বসবে, দেখবে 5-এর থেকে এখনো ছোট, আবার স্মার্টকে প্রিন্ট করবে, দেন এখানে 5 হবে, দেন আবার উপরে যাবে, যা এখানে 5 বসবে, এখনো সমান, আবার স্মার্ট প্রিন্ট করবে, আবার 1 বাড়বে, দেন 6 বসবে, দেন কি হবে, 6 বসলে এখানে যখন 6 বসবে, 5 বার কিন্তু আইসিটি প্রিন্ট হয়ে গেল, জাস্ট শর্ট করে বলতেছি। দেন এখানে যখন কি 6 বসলো, তখন এই 6টা কি, 6টা হলো 5-এর থেকে বড়, তখন কি বলবে, দেন গো টু স্টেপ 4 না, কারণ এটা তো হয় নাই, তাহলে কি হবে, আদারওয়াইজ। তাহলে এটা যদি হয়, ইফ এটা হয়, তাহলে দেন গো টু স্টেপ 4। এটা যখন সত্য ছিল স্টেপ 4-এ গেছে, আদারওয়াইজ নয়তো, বা অর লিখতে পারে অনেকে অর দেয়, তা আদারওয়াইজও দেয় অনেকে, তাই আমি আদারওয়াইজ লিখছি যে আদারওয়াইজ গো টু স্টেপ 6। তাহলে এটা যদি না হয়, ঠিক আছে, না হয়, তাহলে আবার তুমি এখানে কি করবে, এখান থেকে তুমি গো টু স্টেপ 6, অর্থাৎ 6-এ যায় ইন করে দিবা তখনই। আর এদিকে 5 বার কি করা হয়ে গেছে, প্রিন্ট করা হয়ে গেছে। অনেকে এখানে অরও দিতে পারো, কোনো ব্যাপার না, তোমার যেটা ভালো লাগে তুমি এটা দিও, ঠিক আছে, বা স্যার কাজ করতে পারো। আর বাংলা লিখলে তো লিখলে, ঠিক আছে, যে যদি এটা হয় তাহলে স্টেপ 4-এ যাই, না হয়, ঠিক আছে, নয়তো যেভাবে তোমার ভালো লাগে, আদারওয়াইজ, ঠিক আছে, অর, তাহলে যেটা তোমার সুইটেবল মনে হয় ওইটাই দিও। স্যাররা সাধারণত বেশি একটা প্যানিক এটাই দেয় না, তাহলে এইভাবে হয়। আর কেউ যদি এখানে কি করে দেয়, স্টেপ 2টা ওরে লিখে দাও, ঠিক আছে, তাহলে আমার তখন কি হবে, তখন আমার কি হবে, এটা হয়ে গেল 1, এটা হয়ে গেল 2, তারপরে এটার নাম হয়ে যাবে কি, এটার নাম হয়ে যাবে 3, এটা কত হবে 4, এটা হয়ে যাবে কত 5 6 7। দেন এটার জন্য আমরা কি লিখবো, তখন এটার জন্য আমরা লিখবো স্টেপ কততে যাবে, স্টেপ যাচ্ছে হলো কততে, 5-এ, ঠিক আছে। তখন বলবে কি যে ইফ যদি এটা হয়, দেন গো টু স্টেপ 5-এ, যে স্টেপ 5-এ যা প্রিন্ট এটা করবে। আর যদি না হয়, অর গো টু স্টেপ কত 7, এবং 7-এ কি করে দেবে, ইন করে দেবে যদি না হয়, ঠিক আছে। তাহলে তোমার যদি এটা দাও, একটা লাইন বাড়লো, তাহলে আবার নাম্বারগুলো একটু চেঞ্জ হয়ে যাবে, এটুকু বুঝতে হবে।
এরপরে বলছে কি যে উদ্দীপকে শব্দটি n সংখ্যকবার প্রদর্শনের জন্য সি ভাষায় একটি প্রোগ্রাম লেখো। n সংখ্যকবার মানে কি, কতবার হবে ঠিক নাই, তুমি যত ইনপুট দিবে ততবারই হবে, ঠিক আছে। এটা তো বলে দিছিল, তাই এইভাবে করছি। তুমি এভাবে করতে পারো, আগের মতো করে করতে পারো, অর্থাৎ n এর মান দেখাও দিতে পারো, নাও দিতে পারো। কিন্তু এইখানে তোমাকে বলছে যে n কি করতে হবে, তুমি যে মানটা দিবে ওইটা n এ যাবে, ঠিক আছে, ওই মানটা n এর ভিতরে যাবে। তাহলে আমার কি করতে হবে, আমার এখানে তো সূত্র স্টেটমেন্ট নাই, n সংখ্যকবার তোমার কি করতে হবে, উদ্দীপকের শব্দটি মানে কি, স্মার্ট লেখাটা n সংখ্যকবার, তুমি যদি 100 দাও তাহলে 100 বারে প্রিন্ট হবে। তাহলে কাজ কি, তাহলে আমার তো এখানে কোনো সূত্র স্টেটমেন্ট নাই, তাহলে কি ইনপুট n আর i, ঠিক আছে। দেন তুমি n এর ভ্যালুকে ইনপুট করো, n এর ভ্যালুকে ইনপুট করার ব্যবস্থা করে দিলাম। দেন 1 থেকে শুরু n, এবার n এর মান যত দিবে ততবার প্রিন্ট হবে। কি করলে, এই যে এখানে যদি আমরা কি করি, আমরা স্মার্টের ব্যবস্থাটা মানে স্মার্ট এই যে প্রিন্টএফ এর ভিতরে যদি স্মার্টটা লিখে দিই, তার মানে প্রতিবারের জন্য কি হবে, প্রতিবার এটা সত্য হলে স্মার্ট প্রিন্ট হইতেই থাকবে। তুমি 100 দিলে 100 বার পর্যন্ত, এই যে এক এক করে বাইরে বাইরে একবার দুইবার তিনবার করে 100 বার পর্যন্ত যাবে। ওকে, তাহলে এই হলো। আর এটার জন্য কি হবে, নতুন লাইনে নিচের লাইনে চলে যাবে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এই টাইপের নিয়মটা কিন্তু একটু চেঞ্জ, অন্যান্য এই যে এদের যে অ্যালগরিদম ছিল এটা থেকে কিন্তু এটার নিয়মটা কি একটু চেঞ্জ, এখানে ইনক্রিমেন্টের কাছে একটু পড়ে। তো এটা কিন্তু 13 নম্বর ক্লাসে পার্থক্য পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাই এটা নিয়ে আর ফার্দার আলোচনা করতেছি না। চলো আমরা এর পরের প্রশ্নে যাই। আচ্ছা, এখন আমরা যে বোর্ডটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো মাদ্রাসা বোর্ড 2023। এবং এই বোর্ডটা আলোচনা করার আগেই তোমাকে আমি দুইটা কথা বলে দিতে চাই যে এই বোর্ডটা কিন্তু অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন করছিল, যেটা তোমার জন্য জানা খুবই বেশি দরকার। বিশেষ করে ঘোড়ার ঘ নাম্বার কোশ্চেনটা তোমাকে ভালো করে জানতে হবে। তো এটা ঘয়ের অ্যান্সার, ওটার দিকে আপাতত তাকাও না, আমরা একটু কোশ্চেনটা বোঝার চেষ্টা করি, তারপরে এটার অ্যান্সার সম্পর্কে আমরা আলোচনা করব। তো মাদ্রাসা বোর্ডের যেই প্রশ্নটা আছে তুমি এখানে দেখতে পাচ্ছ, প্রশ্নটা আমাদের যেই ব্যাপারটা এখানে সেটা হলো যে তোমার একটা কোড দেওয়া আছে। তো কোডটা শুরু করে দেখো, ইন্ট n নিছে, এখানে n এর মানটা 1 দিছে, আর হোয়াইল দিয়ে এখানে একটা কাজ করছে, অ্যান্ড nটারে যেহেতু প্রিন্ট করছে, ঠিক আছে। এখানে আবার /n দেখে আবার ব্যাককল হয়ে যায়, এটা নিয়ে মারামারি করার কিছু নেই, আমাদের এইখানে যে nটা নিচ্ছে সেটারই প্রিন্ট করছে। কিন্তু আমাদের বলছে কি nটা শুরু 1 থেকে যাবে কতটুকু, 20 পর্যন্ত, ঠিক আছে। আর n এর মান সবসময় 1 করে বাড়বে, n = n+1, অর্থাৎ n++ টাইপের। তার মানে এখানে আসলে কাজটা করছে কি, এটা হলো যে তোমাকে আমি যে কোডগুলা শিখাইছি না, ওই যে আই দিয়ে কোড শিখাইছিলাম না, যে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করো, বাংলাদেশ লেখাটা 20 বার প্রিন্ট করো, এরকম কোডগুলো করছিলাম না। ওইখানে আমরা কি করছিলাম, আই নিছিলাম শুধু, ওইখানে তো আমাদের সূত্র স্টেটমেন্ট ছিল না, আমরা আইটা নিছিলাম, নিয়ে বলছিলাম কি আয়ের মানটা 1 এক করে বাড়বে, দেন আয়ের মান 10 পর্যন্ত যাবে। দেন আমাদের কি আসছে আউটপুটে 1 2 3 4 5 6, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে আসছে, তাই না। তাহলে এইখানে কিন্তু আয়ের জায়গায় শুধু তারা n নিছে, এই জন্যই তোমাকে আমি বিভিন্নভাবে কোড করাই, বিভিন্ন ভেরিয়েবল ইউজ করে কোড করাইছি, যাতে তুমি এই ভেরিয়েবলগুলো ব্যবহার করতে পারো এবং বুঝতে পারো। তাহলে এখানে দেখো আমাদের বলছে যে n এর মানটা 1 থেকে শুরু, n এর মান যাবে কতক্ষণ, 20 পর্যন্ত যাবে, এবং এক এক করে বেড়ে যাবে, এবং nটাই প্রিন্ট হবে। তাহলে যেহেতু ও নিজেই প্রিন্ট হবে, তার মানে n এর মান 1 থেকে 1 প্রিন্ট হবে, তারপরে /n আছে মানে কি নিচের লাইন 2 3 4 5 6 7 8 9 10, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এভাবে চলতে 20 পর্যন্ত প্রিন্ট হয়ে যাবে। তাহলে মজার জিনিসটা এটাই, কিন্তু তোমাকে কোডটা দিছে, কিন্তু এখানে কিন্তু আছে, কিন্তু একটু তাকায় দেখো, এই যে এইখানে তোমার প্রিন্টএফটা যে লিখছে, এখানে পিটা দেখো, প্রশ্নে তাকায় পিটা বড় হাতে দিছে, এফটা একটু ফাঁকা দিয়ে সামনে দিছে। তাহলে এটা একটু মানে হয়ে গেল না, একটু ভুল টাইপের কোড হয়ে গেল না। তো এখন একটা প্রবলেম সৃষ্টি হয় এই ধরনের বোর্ড কোশ্চেন আসলে, সেটা হলো কিছু গাইড রাইটার এবং টেস্ট পেপার রাইটাররা ওরা কি করে, যে মনে করে, ওরা ধরে নেয় যে আসলে বোর্ডে এটা মনে হয় ইচ্ছা করে দেয় না, বা ছোট যদি কোনো ভুল থাকে ওই জিনিসগুলো ওনারা কেন জানিস সঠিক করে দেয়, ঠিক আছে। ওনারা উদ্দীপক লেখার সময়, উদ্দীপকের প্রশ্নের বেলায় এই যে যখন প্রশ্ন লিখতেছে, লেখার সময় যে প্রিন্টএফ এখানে সঠিক করে লেখা বসে থাকে, প্রিন্টএফ সঠিক করে লিখে তারপরে কোশ্চেন করে, ঠিক আছে। তাহলে এই যে সঠিক করে লিখে ফেললো, এবার তার ব্যাখ্যা কিন্তু ওই সঠিকভাবেই সে ব্যাখ্যাটা দিবে। আবার কোনো রাইটার বা রেখে দেয় এইভাবেই। এখন কথা হলো, আমি তোমাকে একবার অ্যাকুরেট বলতেছি না যে এইটাই, আমি তোমাকে 2 টাইপের অ্যান্সারে বলে দিব, যে যদি এটাকে তুমি ভুল হিসেবে গণ্য করো তাহলে আউটপুটটা কি হবে, এবং তুমি যদি এটার আউটপুট ব্যাখ্যা করতে চাও সঠিক করে তাহলে কি হবে। কথাটা একটু কঠিন মনে হলো, আমার কথাগুলো শুনো, ঠিক হয়ে যাবে।
তাহলে মনে করো যে আমরা ধরে নিলাম যে আমাদের এটাই হলো প্রশ্ন, ঠিক আছে, ধরে নিলাম। এখন তোমার কাজটা কি স্যার? তোমার কাজ হলো তুমি সব কিছু আমার থেকে জেনে নিবে, ভালো করে বুঝো। তুমি টোটালটাই আমার কাছ থেকে জেনে নিলে, তুমি জানো। এবার তোমাকে যদি প্রশ্ন দেওয়া হয়, তুমি যে প্রশ্নটা দেখবা চোখের সামনে, প্রশ্ন দেখেই তুমি যাতে অ্যান্সার লিখতে পারো। তোমাকে দেখতে হবে না কোন রাইটার কি লিখছে, তোমাকে বুঝতে হবে না যে আরে বোর্ডের কোশ্চেনটা এটা না এইটা, এক এক জায়গায় বোর্ডের কোশ্চেন তো এক একটা দিয়ে রাখছে, মেইন বোর্ডের কোশ্চেন কোনটা খুঁজে পাইতেছো না, ঠিক আছে, আমার মতো। তাহলে তুমি ওইখানে আর ডাউট নিবে না, তুমি যেটা পাবা তুমি ওইটাই যাতে ব্যাখ্যা করতে পারো। বোর্ডে যখন প্রশ্ন আসবে তুমি চোখে দেখে ওইটা বুঝে জানি ব্যাখ্যা করতে পারো, এইটুকু অ্যাবিলিটি তোমার কি থাকতে হবে। তাহলে চলো আমরা দেখি। তো আমাদের এখন আপাতত আমাদের একটা খুবই রেপুটেটেড গাইড অনুযায়ী আমাদের মাদ্রাসা বোর্ড 23-এর কোশ্চেনটা হলো এইটা, যেটা দেখার পরে আমি দেখলাম যে এখানে তোমার কি আছে, সকল কিছু ঠিক আছে, আমরা কনসেপ্টটা বুঝে নিলাম যেটা 1 থেকে 20 পর্যন্ত প্রিন্ট করবে। কিন্তু এখানে একটা প্রবলেম সৃষ্টি হয়েছে, সেটা হলো যেখানে প্রিন্টএফের পিটা আছে বড় হাতের এবং এখানে এফটা আছে একটু দূরে। তার মানে তোমাকে সবার প্রথমে এটার যখন অ্যান্সার তুমি লিখবা, ঠিক আছে, আমি কিন্তু টোটালটা যে এটা ঠিক করলে কিরকম হবে এবং এটা কোডটা চললে কিরকম হবে টোটালটাই ব্যাখ্যা করে দিব। তুমি তোমার প্রশ্ন অনুযায়ী যেটা সুইটেবল মনে হবে, যদি তোমার আসে কখনো এরকম প্রশ্ন, তুমি ওইভাবে দিয়ে দিবা, বুঝা, ঠিক আছে। তাহলে যদি কোনো এরকম ভুল থাকে তাহলে তুমি ওইটার বেলায় কি লিখবা, তুমি এটার বেলায় যেটা লিখবা সেটা হলো কারেকশন করে একটু নিতে হবে। তো এই কারেকশন যে করব আমরা, কি কারেকশন করব, কিভাবে করব, এটা আমরা একটু পরে দেখব। আগে আমাদের ক খ এর প্রশ্ন আসতে মিয়া, তাহলে আমরা একটু ক খ ওটা দেখে আসি। তাহলে আমরা দেখলাম যে আমাদের এখানে দৃশ্যকল্প 1 আছে, একটার আমরা একটু বোঝার চেষ্টা করলাম যে এখানে একটু ভুল দেওয়া এবং এটার কোডটা রান করলে কিরকম হয়তো সেটা আমরা আইডিয়া নিলাম। দৃশ্যকল্প 2 দেওয়া, সেখানে হলো বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, অবশ্যই, তো এটা লেখা আছে। এইবার দৃশ্যকল্প 2 এর নিচে ভালো করে দেখো, এখানে লেখা আছে প্রোগ্রাম বন্ধ না হওয়া পর্যন্ত লেখাটি স্ক্রিনে বিরামহীনভাবে চলতে, মানে বিরামহীন আসতেই থাকবে। তার মানে এখানে বলছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, ঠিক আছে। এটা তোমার কি হবে, ওই যে তুমি যখন আউটপুট দেখো একটা কালো বক্সের ভিতরে আউটপুটটা আসে না, এখানে আসে না আউটপুটটা, তো এইটা এরকম একটা কোডের মাধ্যমে তুমি এই জিনিসটা বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি লিখে আউটপুটে নিয়ে আসবা এবং ওইটা কি হইতে থাকবে, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এরকম আউটপুট আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে আসতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত না তুমি কি করতেছো, এখানে এই যে ক্রস যে বাটনটা থাকে এটা দিয়ে প্রোগ্রামটা কি করতেছো না, বন্ধ করতেছো না, ততক্ষণ পর্যন্ত এটা প্রিন্ট হইতেই থাকবে। হাজার 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 লাখ লাখ লাখবার যতক্ষণ তুমি খোলা রাখছো, মানে আউটপুটটা যতক্ষণ মানে প্রদর্শন করতে দিছো, এটা শুধু কি হইতে থাকবে, প্রিন্ট হইতেই থাকবে, প্রিন্ট হইতেই থাকবে। তো এইরকম একটা প্রোগ্রাম তোমাকে দিছে, এই লেখাটা কি থাকবে, এটা চলতেই থাকবে, যেটাকে বলা হয় অসীম ধারা, ঠিক আছে, যেটাকে বলে কি অসীম ধারা। অসীম ধারা মানে কি জানো, যার কোনো শেষ নেই, যেটা চলতেই থাকবে, ঠিক আছে। ওইটা কিভাবে হয় এটা একটু পরে বুঝাইতেছি। আর এগুলো হলো সসীম, এই যে আমরা বলে দিই না যে 20 পর্যন্ত যাও, যেটা একটা সীমানা আছে, 20 পর্যন্ত যাও, 10 পর্যন্ত যাও, 100 পর্যন্ত যাও। আর অসীম মানে যেটা চলতেই থাকবে, যার কোনো কি নাই, এরকম সীমানা নাই, মানে কি নাই, কন্ডিশন নাই, শেষ, অর্ধেক কিন্তু বলেই ফেলছি। তাহলে এবার চলো প্রশ্নে যাই, তারপর আমরা বাকি জিনিস দেখতেছি। তাহলে প্রশ্নে দেখো, কথা আছে হলো অ্যাসেম্বলার কি। অ্যাসেম্বলারটা কি ভালো করে বুঝো। অ্যাসেম্বলারটা হলো, আমরা ওই যে 2 বা 3 নাম্বার ক্লাসে করছিলাম যে অ্যাসেম্বলি ভাষাকে, ঠিক আছে, অ্যাসেম্বলি ভাষাকে বা অ্যাসেম্বলি টাইপের প্রোগ্রামিং যে ভাষা আছে সেই ভাষাগুলোকে যে অনুবাদক প্রোগ্রাম মেশিন ভাষায় রূপান্তর করে তাকে বলা হয় অ্যাসেম্বলার। ভালো করে বুঝো, এখানে অ্যাসেম্বলারের কথা বলছে। আমাদের অনুবাদক প্রোগ্রাম ছিল 3 প্রকার, কম্পাইলার, ইন্টারপ্রিটার এবং অ্যাসেম্বলার। তারপরে বলছে কি, তারপরে বলছে প্রোগ্রামিং এর ভাষা এবং মানুষের ভাষা আজ কিভাবে কাছাকাছি হলো বর্ণনা দাও। তাহলে প্রোগ্রামিং এর ভাষা আর মানুষের ভাষা, ওই যে তোমার গল্প বলছিলাম, খেয়াল আছে প্রথম দিকে যে আমাদের প্রোগ্রামিং ভাষাটা কি ছিল, প্রোগ্রামিং ভাষাটা সবার প্রথম ছিল মেশিন ভাষা টাইপের, 0-1 টাইপের। আমরা যখন কাজ করতাম প্রচন্ড পরিমাণে হার্ড লাগতো, আমরা তো না, এটা অনেক আগের কথা, তখন প্রচন্ড হার্ড লাগতো। নির্দিষ্ট কিছু গোত্রের মানুষ বা নির্দিষ্ট কিছু বিজ্ঞ মানুষ ছাড়া এই কোডগুলো আয়ত্ত করাটা ছিল খুব টাফ এবং এটা দিয়ে কম্পিউটারের সাথে কাজ করাটা ছিল টাফ। তো যখন কম্পিউটার ব্যবহার যুগোপযোগীভাবে কি আরও বৃদ্ধি করার বা কম্পিউটারকে আমাদের বাস্তবিক জীবনে আরও বেশি কি ইউজফুল করার জন্য চেষ্টা করতে শুরু করলো, তখন কি করলো, তখন ওই কম্পিউটারের যেই মেশিন ভাষাটা আছে ওইটাকে বিশেষ সাংকেতিক ভাষা, পরবর্তীতে কি করা হয়েছে, আরও আপডেট করে ওইটাকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ হাই লেভেল প্রোগ্রামিং ভাষা পর্যন্ত নিয়ে আসা হয়েছে, যেখানে আমরা যদি কি করি, আমরা আমাদের মোটামুটি আমাদের ভাষার মতো করেই আমরা কমান্ড কম্পিউটার ভিতরে ইনপুট করতে পারি। একবার নিম্ন স্তরের যে ভাষা ছিল প্রথম জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন, ওরা কি ছিল, ওরা ছিল কম্পিউটারের জন্য, যদিও প্রথম জেনারেশন যেটা মেশিন ভাষা কম্পিউটারের জন্য বোধগম্য ছিল সহজে, কিন্তু মানুষের জন্য হার্ড ছিল, কারণ এটা 0-1 ছিল। তার পরবর্তীতে একটু ভাষাগুলো আপডেট হইতে হইতে ওইটা কি হইতে শুরু করলো, ওইখানে দুঃখিত, ওইখানে মানুষের যে ভাষা, আমরা যে ভাষাগুলো ইংরেজিতে সাধারণত বলে ইউজ টু,
ওই ধরনের ভাষাগুলো ওইখানে কমান্ড আকারে প্রবেশ করা শুরু করলো কম্পিউটারের ভিতরে, যার কারণে যখন কম্পিউটারে আমরা আমাদের ভাষা টাইপের জিনিসগুলো কম্পিউটারে প্রবেশ করা শুরু করলো, তখন আমরা এই কোডগুলোকে সহজে মনে রাখতে পারা শুরু করলাম এবং সহজে ব্যবহার করতে শুরু করলাম। কিন্তু কম্পিউটারের জন্য এটা কি হয়ে গেল, একটু হার্ড হয়ে গেল। অর্থাৎ কম্পিউটারকে সব প্রথমে হাই লেভেল ভাষাকে নিতে হয়, নিয়ে ওইটার কি করে পরে জেনারেট করে কি লোয়ার লেভেল অর্থাৎ 0 1 জেনারেট করে, দেন ভিতরে কাজ করে সে আবার তোমাকে হাই লেভেলে কি করে ব্যাক করে। তো ওই যে কনসেপ্টটা আছে ওইটাই হলো আমাদের এই কনসেপ্টটা। তাহলে এখানে মেন কনসেপ্টটা কি, যে আমাদের প্রয়োজনের সাপেক্ষে আমাদের কি করা হয়েছে, যে ফার্স্টে এরকম ছিল ভাষাগুলো 0 1 ডিপেন্ডেন্ট ছিল, কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে আমাদের প্রয়োজনের সাপেক্ষে এবং কম্পিউটারকে আরও ইউজফুল করার সাপেক্ষে আমাদের প্রোগ্রামিং যে ভাষা এর কমান্ডগুলোকে আস্তে আস্তে কিছু রূপান্তর করা হয়েছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয়েছে, যার কারণে এটা মানুষের জন্য বোধগম্য হয়েছে এবং মানুষ খুব সহজে কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারতেছে বা কমিউনিকেটেড করতে পারতেছে, কম্পিউটারকে কমান্ড দিতে পারতেছে। যদিও কম্পিউটারের জন্য এই হাই লেভেল ভাষাটা বোঝাটা একটু কঠিন, ঠিক আছে। তাহলে এটা একটা গুরুত্ব টাইপের কোশ্চেন গেল। এরপরে হলো দৃশ্যকল্প 1 এর প্রোগ্রামটি কম্পাইল করে রান করলে আউটপুট কি হবে তা বর্ণনা করো, গ নম্বর প্রশ্ন। তাহলে দৃশ্যকল্প 1 একের ভিতরে কি আছে, এই যে ও আছে, তাহলে এইটা তোমাকে বলছো কম্পাইল করে রান করলে এটা আউটপুট কি হবে। এখন তুমি যদি এটাকে ভুল হিসাবে ধরে নাও তাহলে কিন্তু এটা সবার প্রথমে তোমাকে বলতে হবে কি, যে সবার প্রথমে তুমি চাইলে এই কোডটা লিখতে পারো খাতায়, যদি না চাও না লেখার দরকার নেই। তাহলে তুমি এটার যখন উত্তরটা লিখবা, অ্যান্সারটা লিখবা এই প্রশ্নের, তখন তুমি ফার্স্টে বলে দিবা যে এখানে আমাদের কি আছে, আমাদের এখানে যে প্রিন্টএফটা আছে। সবার প্রথমে একটু কষ্ট করে, যদি তোমাকে যে প্রশ্ন দেওয়া হয়েছে, মনে করো আমি তোমাকে প্রশ্ন দেওয়া হয়েছে ওইটার উপরে বলতেছি, নট এটাই ফোকাস করতেছি, যে তোমাকে ওইখানে দেওয়া হয়েছে, ওইখানে তুমি দেখতেছো এখানে একটা ভুল আছে, কিন্তু তোমাকে বলছে কি যে এই টোটালটা রান করলে কেমন হবে সেটাও। তাহলে সবার প্রথমে তুমি একটু বলে নিবা যে আমাদের কোডের ভিতরে এখানে প্রিন্টএফের লাইনটা একটা ছোট ভুল আছে। আমাদের সি যেহেতু একটা কেস সেন্সিটিভ ভাষা, অর্থাৎ এখানে বড় হাতের লেখা এবং ছোট হাতের লেখা অনেক পার্থক্য করে, সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এখানে প্রিন্টএফের পিটা যেহেতু বড় হাতের, কিন্তু আমাদের প্রিন্টএফের পি সাধারণত হয় ছোট হাতের, যেহেতু এটা বড় হাতের আছে তার মানে এটা কি করবে না, এই কোডটা রান করবে না, ঠিক আছে। আমাদের ছোট হাতে লিখতে হয়, তাই না। আর এখানে অ্যাপটাও যদি একটু ফাঁকা হয়ে স্পেস হয়ে আছে, এটাও কি করা যাবে না, আমরা স্পেসটা দিতে পারবো না। তারপরে তুমি কি বললা যে এটা সঠিক করতে হবে, তাহলে মনে করো যে তুমি এখন সঠিক করলা, ঠিক আছে। তাহলে এখানে মনে করো তুমি কি করে দিলা, দুঃখিত INTF। তাহলে আমরা কি করলাম যে এখানে সঠিকটা লিখলাম তোমার বোঝানোর জন্য, ঠিক আছে। তো এই যে সঠিকটা যা আমরা লিখলাম, এবার তুমি কি করবা, তাহলে যদি তোমার একটু ভুল থাকে কোশ্চেনে তাহলে তুমি এটাকে একটু সঠিক করে দিলা, এরপরে তুমি চাইলে এবার ব্যাখ্যা করতে পারো, ঠিক আছে, যে এটা রান করলে কেমন হবে। অথবা তুমি দেখলা যে তোমার প্রশ্নের ভিতরে সঠিকটাই দেওয়া আছে, তোমাকে এটা রান করলে কি হবে, তাহলে আবার এই যে তুমি এখন ব্যাখ্যা শুরু করবে যে এটা রান করলে কি হবে। তাহলে তখন এবার বেশি বেশি বাংলায় তোমাকে লিখতে হবে, ঠিক আছে। বাংলায় তুমি চাইলে কোডটা আবার লিখতে পারো, যে আমরা দেখতেছি যে এখানে একটা ছোট কোড দেওয়া হয়েছে, যেটা একটা ধারা টাইপের কোড, এবং এই কোডের ভিতরে আমরা দেখতেছি যে n এর একটা ইনিশিয়াল মান, অর্থাৎ n এর ইনিশিয়াল মান 1 থেকে শুরু করতে বলা হয়েছে, এবং এটা কিন্তু বাংলায় সুন্দর করে বুঝে লিখতে হবে। এই যেভাবে বলতেছে এইভাবে যে n এর ইনিশিয়াল মান n = 1 ধরা হয়েছে, এবং কি এবং তোমার n এর মানটা আমাদের যেতে পারবে কত, n এর মানটা কাউন্ট করে, অর্থাৎ বৃদ্ধি হইতে বৃদ্ধিটা পরে বলবা যে n এর মানটা 1 থেকে শুরু হয়েছে, সর্বোচ্চ যাবে কত পর্যন্ত, 20 এর সমান বা 20 ছোট পর্যন্ত এটা যেতে পারবে, ঠিক আছে, বা 20 সমান পর্যন্ত এটা যেতে পারবে, ঠিক আছে। এবং যেহেতু আমরা প্রিন্টএফে খেয়াল করে দেখো, যেহেতু আমাদের প্রিন্টএফে আমাদের এনটাকেই আউটপুট হিসেবে ধরা হয়েছে, তার মানে প্রতিবার, ঠিক আছে, প্রতিবার কোডটা রান করলে আমাদের এন এর ভিতরে যে মানগুলো আছে সেগুলো কি হবে, প্রিন্ট হবে। তার মানে আমাদের এটা যখন এই যে এই সিস্টেমটা একবার রান করলে প্রথমে আমার আউটপুটে আসবে কি আসবে, 1 আসবে, ঠিক আছে। তাহলে ভালো করে এই যে এন এর মানটা 1, এটা কি 20 থেকে ছোট, তুমি যেভাবে শিখছো ওইভাবে, যে এন এর মানটা 1, এই যে 1 আসলো, এটা কি 20 থেকে ছোট, হ্যাঁ ছোট, তাহলে প্রিন্ট n, তাহলে n মানে কি, এই যে 1 প্রিন্ট হয়ে গেল, নিচে গেল n এর মানটা কি, এই যে 1 না, 1 এর সাথে 1 যোগ হইলো, 1 এর সাথে 1 যোগ হইলে কত হইলো, 2। এবার এটা নিয়ে আবার কোথায় গেল, যে এখানে গেল, তাহলে এবার কি বসলো, এই যে 2 কি 20 থেকে ছোট, হ্যাঁ 2, তাহলে n কে প্রিন্ট করে দাও, তার মানে এই যে আবার কি হলো, 2 প্রিন্ট হলো, এই যে স্ল্যাশ n এর জন্য নিচে 2 প্রিন্ট হলো। তারপর আবার নিচে গেল, ঠিক আছে, নিচে যে এবার আবার কি, এই যে 2 এর সাথে আবার কি হবে, 2 এর সাথে এবার +1 হবে, কারণ n এর মানের সাথে 1 যোগ, তাই না, n এর মানে যে 2 না, তাহলে এই যে 2 এর সাথে 1 যোগ, তাহলে কত হইলো, 3 নিয়ে আবার উপরে যাবে, দেন এই যে 3, এটা কিন্তু তোমার পড়াইছি তাও একটু বলতেছি, তাহলে 3 নিয়ে উপরে গেল, উপরে নেওয়ার পরে আবার সে কি করতেছে, 3টারে বলতেছে প্রিন্ট n করে দাও, তাহলে 3টারে প্রিন্ট করে দিল, ঠিক আছে। এবার আবার নিচে আসলো, আবার কি হবে, এখান থেকে নিচে আসলো, নিচে এসে এখানে কি ছিল, 3 ছিল না, তাহলে n এর মানে যে 3 প্রিন্ট হলো, এই n এর সাথে আবার কি
n এর সাথে আবার 1 যোগ, তাহলে 3 এর সাথে আবার 1 যোগ, তাহলে কত হলো 4। 4 নিয়ে আবার উপরে যাবে, যাওয়ার পরে এখানে কত বসবে 4। এটা কি ছোট? হ্যাঁ ছোট, তাহলে n কে প্রিন্ট করে দাও, তাহলে 4 প্রিন্ট হলো। দেন আবার 4 এর সাথে 1 যোগ 5, এভাবে তোমার 1 থেকে একবারে 20 পর্যন্ত প্রিন্ট হবে, ঠিক আছে। দেন ফাইনালি যখন এখানে 20 পর্যন্ত প্রিন্ট হওয়ার পরে আবার যখন এখানে আসবে 20 এর সাথে 1 যোগ হবে 21 হবে, 21 হয়ে যখন দেখবে যে এটা আর হচ্ছে না, তখন এখান থেকে কি কোড শেষ হয়ে যাবে। কিন্তু তোমাকে কি করবে, শেষ করার ভিতরে তোমার কি হয়ে গেছে 1 থেকে 20 পর্যন্ত কিন্তু প্রিন্ট হয়ে গেছে। তাহলে এইভাবে এটা কাজ করে, তুমি কিন্তু এটা জানো। তাহলে তোমাকে এইভাবে সুন্দর করে ব্যাখ্যা করতে হবে যে আমরা এখানে দেখতেছি যে এখানে একটা কি বলছে ক্রমধারা টাইপের, অর্থাৎ নাম্বার যাতে সিরিয়ালে কি হয় একটার পর একটা নাম্বার আসে, এরকম একটা কোড দেওয়া হয়েছে। তো এই কোড অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে n এর মানটা কই n = 1 থেকে শুরু, এটা 20 পর্যন্ত যাইতে পারবে। এবং প্রতিবারে প্রিন্টএফ লাইন দেখে বুঝতেছি যে আমরা এখানে প্রতিবার কোডটা যদি কার্যকর হয় তার জন্য, অর্থাৎ প্রতিবারে আমাদের সাধারণ লুপটা কার্যকরের জন্য কি হবে, আমাদের n এর মানটা প্রিন্ট হবে এবং n এর মান 1 করে বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ আমরা বলতে পারি যে n এর মানটা 1 করে বৃদ্ধি পায় 20 পর্যন্ত যাবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে, বা 1 2 3 4 5 6 7 8 এইভাবে তুমি একবার আউটপুট কিন্তু লিখে দিবে খাতায়, বুঝতে পারছো? আউটপুট কিন্তু তোমাকে লিখে দিতে হবে একবারে সিরিয়ালে। তুমি ফার্স্টে যে ব্যাখ্যা করলা, ব্যাখ্যার পরে তাহলে এর আউটপুট হবে, ঠিক আছে। এই যে তুমি ব্যাখ্যা করলা, মনে করলা তুমি খাতায় যে ব্যাখ্যা করছো, তাহলে এরপর লিখবে তাহলে এর আউটপুট হবে, ঠিক আছে। তারপরে কিন্তু তোমাকে এখানে লিখতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 ডট 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 20। খাতায় কিন্তু এইভাবে লিখে দিতে হবে। কথা বুঝে আসছে? পেজ নষ্ট হবে হোক, কিছু করার নাই ভাই, লিখতে হবে। দেন তুমি এইভাবে তুমি সুন্দর করে বুঝাই দিবা যে আমাদের এটার আউটপুটটা এটা, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করে দেখো যে তোমার প্রশ্ন যেরকম আসবে ওইভাবে তোমাকে কি করতে হবে, একটু বুঝাই দিতে হবে, ওকে। তাহলে আমি বোর্ডের সাপেক্ষে কিন্তু একবারে ঠিক থাকলে কি ভুল থাকলে কি সব একবারে বলে দিলাম, যাতে তোমার যেটা লাগবে তুমি ওইটা ওইভাবে মাথায় রাখবে, তোমার সামনে যেভাবে কোশ্চেন আসবে তুমি ওইভাবেই অ্যান্সার দিবা। এইবার আসো খুব একটা ইন্টারেস্টিং ফ্যাক্টে, সেটা হলো যে দৃশ্যকল্প 2 এর নির্দেশনা অনুযায়ী স্ক্রিনে লেখাটি আনতে প্রয়োজনীয় প্রোগ্রাম তোমার কি করো, রচনা করো। এইটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল কোশ্চেন দিয়ে ফেলছে, একবারে অনেক 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 কঠিন। জাস্ট কিডিং, জোকস করলাম। আচ্ছা ঠিক আছে, তো জাস্ট দুষ্টামি। যে এটা কিন্তু মজার একটা প্রশ্ন, যে তোমাকে বলছে কি দেখো যে এখানে লেখা আছে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, বাংলাদেশ খুব সুন্দর একটা কান্ট্রি। এখন প্রবলেমটা কি, প্রবলেমটা হলো যে প্রোগ্রাম বন্ধ না হওয়া পর্যন্ত স্ক্রিনে বিরামহীনভাবে, বিরামহীন মানে কি যে একটানা কি হইতে থাকবে, আউটপুট আসতেই থাকবে। অর্থাৎ যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এই লেখাটা বারবার আসতেই থাকবে। একটা নোট করে দিই, সেটা হলো যে যদি তোমাকে বলে যে কোনো কোড অসীম ধারায় চলতে থাকবে বা বিরামহীনভাবে চলতেই থাকবে এরকম যদি কোনো কিছু আসে, তাহলে তুমি তোমার মাথায় আগে ফিক্স করে নিবা যে আমরা এই কোডটাকে ফর টাইপের জিনিস দিয়ে করবো, ঠিক আছে। ফর টাইপের যে লুপটা আছে ইট ইজ বেস্ট ফর দিস কাইন্ড অফ কোড, ঠিক আছে। তো এটা এই ধরনের কোডের জন্য খুবই ভালো। তো আমরা এখানে যে কাজটা করব, যে চিন্তা করব যে আমাকে কি করতে বলছে, সেটা হলো যে আমার বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এটা প্রিন্ট করব, ওকে। এটা আবার প্রিন্ট হবে, এটা আবার প্রিন্ট হবে। তো এই জিনিসটা কি, আমি যদি তোমাকে বলতাম যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি এটা 10 বার প্রিন্ট করো, তাই না, 10 বার প্রিন্ট করো, তাহলে তোমার কথাটা কি হইতো, ভালো করে বুঝো, আগে কথা বুঝো তারপর ওইটা বুঝাবো। 10 বার প্রিন্ট করতে বললে তোমার আমি শর্ট করে লিখলাম যে এখানে তুমি ফর দিয়ে বলতা যে আয়ের মানটা হলো 1 থেকে শুরু, তারপরে কি বলতা আয়ের মানটা যাবে হলো 10 পর্যন্ত, শর্ট করে লিখলাম কিন্তু সব লিখলাম না। এবং কি হবে, তুমি বলতা যে আই ইজ ইকাল টু আই প্লাস 1, তাই না, এভাবে লিখতা। অথবা তুমি আই প্লাস প্লাস দিয়েও ডাইরেক্ট তুমি কি করতে পারতা, যে আই প্লাস প্লাস এটাও দিতে পারতা। দেন তুমি এখানে বলতা কি যে প্রিন্টএফ দিয়ে বলতা যে ধরো বাংলাদেশ ইজ এ তোমার কি, ধরো বাংলাদেশি, ঠিক আছে, BANGLADESH। তারপরে মনে করো যে তুমি এটা কি করলা, যাতে নতুন লাইনে আসে এটা ব্যবস্থা করে দিলাম, দেন বন্ধ করলাম। তো এই কোডটা যদি রান করতাম, আমি সামনে পিছনে কিছু লিখলাম না, আশা করি তুমি এখন অনেক বড় হয়েছো আর বাবু বা বাচ্চা নাই,
তাহলে এই কোডটা রান করলে আমার কি হবে, এই বাংলাদেশ লেখাটা কয়বার প্রিন্ট হবে। এখন তো আমি তো আর কি করি নাই যে এটার মতো কে প্রিন্ট করি না, এই মানে এই কে প্রিন্ট করি নাই %d দিয়ে সংখ্যা প্রিন্ট করি না, আমি কাকে প্রিন্ট করছি, আমি একটা লেখা বাংলাদেশ লেখা অথবা আইসিটি লেখা কয়বার প্রিন্ট করলাম, 10 বার প্রিন্ট করলাম। তাহলে এটা যদি তুমি দাও তাহলে 10 বার প্রিন্ট হয়ে থেমে যাবে, তাহলে তোমার একবার প্রিন্ট হবে বাংলাদেশ 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 বাংলাদেশ, এরকম করে 10 বার প্রিন্ট হয়ে থেমে যাবে। ঠিক আছে, জাস্ট বুঝে নাও। তাহলে এখন আমি যদি বলি এটা প্রিন্ট হইতেই থাকবে, থামবে না, আমি আউটপুটের যে বক্সটা আসে, এই যে আউটপুটের যে বক্সটা আসে এখানে তোমার কি হবে, এখানে প্রিন্ট হইতেই থাকবে, প্রিন্ট হইতেই থাকবে, প্রিন্ট হইতেই থাকবে, এটা থামবেই না, নিচে যেতেই থাকবে। ঠিক আছে, এখানে যে আমাদের এই যে রিবন থাকে না একটা, যে রিবন এখানে একটা রিবন দৌড়াইতেই থাকবে, মানে বুঝাবে যে নিচের দিকে আউটপুট যাইতেই আছে। কথা বুঝে আসছে? তো এইরকম যদি কিছু হয়, কথা বুঝছো, এরকম যদি তোমাকে কিছু বলে, তাহলে আমাদের যে জিনিসটা সেটা হলো যে এটা একটা অসীম কাজ। এখন আমাকে যেটা করতে হবে, তাহলে আমার কিন্তু শুরু বলে দেওয়া আছে যে বাংলাদেশটা শুরু এখান থেকে প্রিন্ট করা শুরু করতে হবে, কিন্তু শেষটা বলে দেওয়া নাই, অর্থাৎ যে কোন জায়গায় যে থামবে এই জিনিসটা কিন্তু বলে দেওয়া নাই। তাহলে এই কাজটার বেলায় আমার আছে কি, আয়ের মান যে 1 থেকে শুরু এইটা বলে দেওয়া আছে, 1-এর জন্য বাংলাদেশ প্রিন্ট হবে, কিন্তু আয়ের মান 10-এ যায় যে থামবে এটা কিন্তু বলে দেওয়া নাই। তার মানে আমার এখানে আসলে কোডটা কি, এই লাইনটা শুধু নাই। তার মানে 1 থেকে বাংলাদেশ প্রিন্ট করা শুরু করবে এবং এক এক করে বাড়তেই থাকবে, অর্থাৎ একবার প্রিন্ট করলো, দেন আবার প্রিন্ট করবে, দেন আবার প্রিন্ট করবে, দেন আবার প্রিন্ট করবে, প্রিন্ট করবে, এইভাবে চলতেই থাকবে। কারণ কি, আমার শেষ হবে কোথায় এটা বলা নাই। তার মানে আমার ভালো করে বুঝো, এই কোডটা তোমাদের অনেক স্যাররা এবং অনেক গাইডে, আমি তোমাকে বলে দিলাম অনেকগুলো গাইডে এই কোডটা ভুল দেওয়া। ঠিক আছে, কনসেপ্ট এটা স্যারদের একটু গ্যাঞ্জাম লাগে, তা আমি সঠিক করে দিতেছি, মাথায় জানি ভালো করে থাকে এবং নোটটা করে নাও। তাহলে ফরের ভিতর দিয়ে, ফর টাইপের জিনিস দিয়ে আমরা এই কোডটা করবো, কিন্তু কি 1 থেকে শুরু করালাম, প্লাসও করাবো ঠিকই, কিন্তু আমার মাঝখানে কন্ডিশনটা দিব না। এখন কন্ডিশন না দিলে অনেক স্যাররা এখানে কি করে, এই যে সেমিকলন একটা দিয়ে চলে যায়, যে ভাই তুমি এই যে এই লাইন লিখলা, এই যে সেমিকলন, তারপরে বলে কি i=i+1, আর এই সাইডে লেখে কি i=1, মানে i1 থেকে শুরু i+1, এটা ফর দিয়ে চলতে থাকবে, এইভাবে পড়ায়। অ্যান্ড দিস ইজ বুলশিট, কারণ এইখানে একটা সেমিকলন হবে না, তুমি দিয়ে দেখো কোডে রান করবে না, এখানে দিতে হবে 2টা সেমিকলন, আর বুঝাইতে হবে যে আমি এই জিনিসটা দেই নাই। কথা বুঝে আসছে? এখানে কয়টা সেমিকলন দিতে হবে, 2টা সেমিকলন দিতে হবে, অর্থাৎ আমার কোডকে বুঝাইতে হবে যে কি, আমি ফরের নিয়ম ভাঙতে পারবো না, ফরের নিয়মেই আসি, কিন্তু আমি কারে লিখি নাই, বাস এখানে কন্ডিশন লিখি নাই। কথা বুঝে আসছে? তার মানে তুমি কন্ডিশন দিয়ে কাজ করবে না, তুমি এটা মানবা কন্ডিশন নাই এটা, অর্থাৎ তুমি চলতেই থাকবে, এক এক করে বেড়ে চলতেই থাকবা। তাহলে বুঝে আসছে কথা? তাহলে এটার কাজটা আমি যদি এখন এই কোডের টাইপ দিয়ে করি, যেহেতু আমার উদ্দীপক একটা কোড দেওয়া আছে, তাহলে আমার কোডটা এবার তাকায় দেখো, এবার বুঝতে পারবা যে আমার কোডটা হলো যে আমি ইন্ডিয়া অ্যান্ড নিলাম, ফর দিয়ে কি করছি, এই যে এর মান কত থেকে শুরু, 1 থেকে শুরু, আর একটু তাকায় দেখো, ভালো করে বুঝো একটু, এখানে কি আছে, এখানে হলো তোমার এই যে একটা সেমিকলন দিলাম, এই যে আরেকটা সেমিকলন, তাহলে কি দেনে, এই যে কন্ডিশনের জায়গাটা ফাঁকা। ঠিক আছে, তো এখানে একটু ফাঁকা রেখো, এটা ব্যাপার না, এটাকে সমস্যা করে না। দেন তোমার কি আছে, এখানে তোমার এই যে n=n+1, ওই যে ইনক্রিমেন্টের কাজটা করে দিলাম। দেন প্রতিবারের জন্য এখানে কি হবে, প্রতিবারের জন্য এখানে যেটা হবে সেটা কাজ করে দিছি, সেমিকলন কিন্তু। ঠিক আছে, উল্টাপাল্টা কিছু দিও না রে বাবা, তোমাদের নিয়ে আমার খুব টেনশন লাগে। তো এখানে কিন্তু সেমিকলন, ওকে। তাহলে আমার কি আছে, যে তাহলে আমরা কি করলাম, এর মান 1 থেকে শুরু করলাম, সেমিকলন, মাঝখানের জন্য নাই, এটা বুঝাই দিলাম, মানে কন্ডিশন আমার নাই। দেন এটা প্লাস ইনক্রিমেন্ট বুঝাই দিলাম। দেন এটার প্রতিবার জন্য এখানে কি হবে, প্রিন্টএফ দিয়ে এই যে বাংলাদেশ ইজ আ বিউটিফুল কান্ট্রি এবং /n দেওয়ার কারণে নিচে আসবে আউটপুটগুলো, অ্যান্ড আমরা এটা কি করে দিলাম, রিটার্ন 0 দিয়ে শেষ করে দিলাম। এই কোডটা যদি আমরা রান করি, তাহলে এই বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এটা আসতেই থাকবে অ্যান্ড আসতেই থাকবে। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের কাজ। এখন এই সেম কাজটা যদি তুমি এখানে যদি করতা, এই যে এই আউটপুটটা ব্যবস্থা করে দিতা, এই যে এটা %d দিয়ে n লিখে যদি আউটপুট করতা, তাহলে কিন্তু এই যে 1 থেকে শুরু হইতো, আর এই যে এক এক করে বাড়তো, তার মানে প্রিন্ট হইতেই থাকতো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এইভাবে মানে শত কোটি, হাজার লাখ কোটি, যতক্ষণ তুমি এই আউটপুটের বার চালু রাখবা, এখানে খালি সংখ্যা বাড়তেই থাকবে, দৌড়াতেই থাকবে, এরকম চলতেই থাকবে যদি তুমি এটা সংখ্যার জন্য কাজ করতা। ঠিক আছে, তো আমার লেখার জন্য করছি, তাহলে এই লেখাটা
আসতেই থাকবে। তাহলে মাথাটা একটু ক্লিয়ার রেখো, অ্যান্ড মজার একটা জিনিস তোমাদের পড়াইলাম। আচ্ছা চলো তাহলে আমরা একটা ছোট্ট প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে এই জিনিসটা দেখে আসি, তাহলে আরও বেশি তুমি বুঝতে পারবা। আচ্ছা দেখো, এখানে আমি কোডটা করে রাখছি, এখানে সুন্দর করে আউটপুটটা কেমন আসে দেখো। তো আউটপুটটা যখন ক্লিক করলাম তাহলে দেখো এই যে বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি, এই লেখাটা কিন্তু প্রিন্ট হইতেই আছে, বোঝা যাচ্ছে না, খুব ফাস্ট। আর এখানে তুমি বারের দিকে তাকাও তাহলে বুঝতে পারবে যে এটা দৌড়ায় নামতেছে, তার মানে কি এখানে নিচে কিন্তু প্রিন্ট চলতেই আছে, কিন্তু এত ফাস্ট যে মনে হচ্ছে এটা কি থেমে আছে। তো এটা কিন্তু কন্টিনিউয়াস প্রিন্ট হইতেই থাকবে যতক্ষণ না পর্যন্ত আমি এই বারে ক্লিক করে, অর্থাৎ যে ক্রস বাটনটা ক্লিক করে বন্ধ না করতেছি। ওকে, তাহলে চলো আমরা এটা বন্ধ করে সংখ্যা দিয়ে দেখি, তাহলে বুঝতে পারবো যে কীভাবে সংখ্যাগুলো দৌড়ায় চেঞ্জ হয়। ওই তোমার অ্যানটা যদি আমরা প্রিন্ট করার ব্যবস্থা করি, দেখো আমি এখানে মুছে অ্যানটা প্রিন্ট করার ব্যবস্থা করতেছি, এবং এটা ব্যবস্থা করলে কি হয় ভালো করে একটু খেয়াল করে দেখো। তো এখানে দেখো যে আমরা পার্সেন্টেজ ডি দিয়ে এনটাকে আউটপুট আনার ব্যবস্থা করলাম, এবং n+1 মানে 1 থেকে শুরু করে এটা n=n+1 মানে বাড়তেই থাকবে, এক করে বাড়তেই থাকবে, খুবই দ্রুত বাড়বে, খুবই দ্রুত, চিন্তার বাইরে। দেখো এই যে বাড়তেই আছে, দেখছো একবারে মনে হচ্ছে যে ডিজিট দৌড়ায় যাচ্ছে। তো এইভাবে কাজটা হয় আর কি, ততক্ষণ বলতে পারবে যতক্ষণ না আমি উপরে ক্রস বারটা না কাটতেছি। ঠিক আছে, যে এটা চলতেই থাকবে অসীম ধারা, এবং বিরামহীনভাবে এটা চলতেই থাকবে। তাহলে বুঝতেই পারতেছো যে আমি কিভাবে তোমাদের কোশ্চেনগুলোকে সিলেক্ট করতেছি এবং তোমাদেরকে পড়াইতেছি। তাহলে আরেকটা কোশ্চেন আমি পড়াবো, কিন্তু এটা এই ক্লাসে পড়াবো না, ওই কোশ্চেনটা একটা বড় কনসেপ্ট, সেটা হলো মৌলিক সংখ্যা, এবং যশোর বোর্ডে আসছে কোশ্চেনটা, যেটার জন্য আমরা আরেকটা ক্লাস করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।